ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। ভাই, এটা অফিস নাকি কবরস্থান? মানুষজন এমনভাবে ফিস ফিস করে কথা বলছে যেন এমডি ম্যাডাম সিসিটিভির মাধ্যমে ঠোঁটের নড়াচড়াও পড়তে পারেন। সিরিয়াসলি, এমন পিন পতন নীরবতার মধ্যে আমার হাঁচি চলে আসলে চাকরি থাকবে তো? জিসান তার পাশের ডেস্কে বসা কবির দিকে ঝুঁকে প্রায় নিঃশব্দে কথাটা বলল। আজ তার চাকরির প্রথম দিন। ঢাকার গুলশানের অত্যাধুনিক রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে যোগ দিয়েছে সে। কিন্তু অফিসের পরিবেশ দেখে তার প্রাণোচ্ছল মনটা একদম চুপসে গেছে। কবির এই অফিসের পুরনো কর্মচারী। কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়েই চাপা গলায় উত্তর দিল। জিসান ভাই, প্রথম দিনে এত সাহস কই পান? এখানকার বাতাসেও মাইক্রোফোন লাগানো থাকতে পারে। আর হাঁচি দেওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন তানিয়া চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মারিয়া আপার কাছ থেকে, তাহলে চাকরিটা বাঁচলেও বাঁচতে পারে। জিসান অবাক হওয়ার ভান করে বলল, বলেন কি? তাহলে তো বাথরুমে যাওয়ার জন্য লিখিত আবেদন করতে হবে। আচ্ছা, এই তানিয়া চৌধুরী কি মানুষ নাকি টার্মিনেটর সিনেমার কোনো রোবট? হাসেন টাসেন না কখনো? হাসি? ভাই, তানিয়া ম্যাডামের হাসি দেখা ঢাকার রাস্তায় জ্যাম ছাড়া চলাফেরা করা একই জিনিস, অসম্ভব। রহমান চৌধুরীর একমাত্র মেয়ে, বাবার হার্ট অ্যাটাকের পর বিদেশ থেকে এসেই কোম্পানি দায়িত্ব নিয়েছেন। বয়স কম, কিন্তু মেজাজ হিটলারের মতো। অপ্রয়োজনীয় একটা শর্তেও তিনি সহ্য করতে পারেন না। জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে হেলান দিল। বুঝলাম। তাহলে মনে হয় আমার কমেডি ক্যারিয়ারের এখানেই ইতি। এখন থেকে আমাকেও রোবটের মতো আচরণ করতে হবে। গুড মর্নিং ম্যাম। ইয়েস ম্যাডাম। ফাইলটা হয়ে গেছে ম্যাম। কথাটা বলেই জিসান তার ফোনটা হাতে নিল। তার কলেজ জীবনের বন্ধু রাশেদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল। অফিসের এই দম বন্ধ করা পরিবেশ নিয়ে রাশেদকে একটা যোগ পাঠাতেই সে একটা মিন খুঁজে বের করলো। একটা বিড়ালের ছবি, যে ভয়ে সোফার নিচে লুকিয়ে আছে। তার উপরে ক্যাপশন লেখা, বস যখন ভালো মুডে থাকেন তখন মনে হয় মাসের বেতনটা আগেই পেয়ে গেছি। মিমটা দেখি জিসানের হাসি পেয়ে গেল। সে দ্রুত মিমটা রাশেদকে সেন্ড করতে গিয়ে ভুল করে ফেলল। আঙ্গুলের সামান্য এদিক সেদিক হওয়ায় মিমটা চলে গেল কোম্পানির অফিসিয়াল গ্রুপ চ্যাট রয়্যাল গ্রুপ অল স্টাফে, যেখানে ম্যানেজিং ডিরেক্টর তানিয়া চৌধুরী সহ কোম্পানির প্রায় সবাই আছে। পাঠানোর 1 সেকেন্ডের মধ্যেই জিসান তার ভুলটা বুঝতে পারল। তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে দ্রুত মেসেজটা ডিলিট করতে গেল, কিন্তু তার আগেই অফিসের বিভিন্ন ডেস্ক থেকে চাপা হাসির শব্দ এবং ফোনে নোটিফিকেশন টোন বেজে উঠল। জিসান বুঝতে পারল যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। কবি ততক্ষণে তার কম্পিউটারের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে ফেলেছে। গ্রুপে মিমটা দেখে তার চোখ বড় হয়ে গেল। সে ফ্যাকাশে মুখে জিসানের দিকে তাকিয়ে বলল, ভাই, এটা কি করলেন? আপনি তো প্রথম দিনেই অনেক বোমা ফাটিয়ে দিয়েছেন। আপনার নামে তো শোক প্রস্তাব লেখা শুরু হয়ে যাবে এখন। জিসান শুকনো মুখে হাসার চেষ্টা করে বলল, আরে চিল ম্যান, ভুল তো মানুষেরই হয়। হয়তো ম্যাডাম বিষয়টা স্পোর্টিংলি নেবেন। স্পোলিংলি? তানিয়া ম্যাডামের ডিকশনারিতে স্পোলিংলি নামে কোনো শব্দ নেই। আপনি বরং এখন থেকেই বিটি জবসে নতুন চাকরির জন্য সিভি পাঠানো শুরু করুন। আমি নিশ্চিত আপনার কাছে এখনই কল আসবে। কবিরের কথা শেষ হতে না হতেই জিসানের ডেস্কের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে মারিয়া, এমডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নামটা ভাসছে। জিসান কাপা কাপা হাতে ফোনটা ধরল। হ্যালো, জিসান বলছি। ওপাশ থেকে মারিয়ার ঠান্ডা আবেগহীন গলা ভেসে এলো। মিস্টার জিসান আহমেদ, এমডি ম্যাডাম আপনাকে তার কেবিনে ডেকেছেন এক্ষুনি। ফোনটা রেখে জিসান কবিরের দিকে তাকালো। কবিতাকে দুহাত তুলে বিদায় জানানোর ভঙ্গি করল, যেন সে শেষ যাত্রায় যাচ্ছে।
জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। অফিসের সবাই এখন কাজ থামিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তাদের চোখে মুখে রাজ্যের কৌতূহল আর জিসানের জন্য করুণা। পুরো ফ্লোর পেরিয়ে তানিয়া চৌধুরীর কাছে কেবিনের দিকে তার এই কয়েক সেকেন্ডের হাঁটা পথটাকেও অনন্তকাল বলে মনে হলো। দরজায় হালকা নক করতে ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ভেতরে আসুন। ঘরের ঠিক মাঝখানে একটি বিশাল টেবিলের ওপাশে বসে আছে তানিয়া চৌধুরী। বয়স 25 বা 26 হবে। পরনে সাধারণ কিন্তু অভিজাত্যপূর্ণ একটি সালোয়ার কামিজ, চুলগুলো পরিপাটি করে বাঁধা, ঠোঁটে হালকা লিপস্টিক। তার চেহারার সৌন্দর্যের চেয়েও বেশি যা চোখে পড়ে তা হলো তার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস। কিন্তু এই মুহূর্তে তার চোখ দুটো ছুরির ফলার মতো ধারালো। তানিয়া তার ল্যাপটপ থেকে চোখ না তুলেই ইশারায় জিসানকে সামনে চেয়ারে বসতে বলল। জিসান বসার প্রায় 1 মিনিট ধরে পিনপতন নীরবতা। অবশেষে সে ল্যাপটপ থেকে চোখ তুলে সরাসরি জিসানের দিকে তাকালো। তার চাহনি এতটাই শীতল যে জিসানের মনে হলো ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেছে। তানিয়া শান্ত কিন্তু ভারী গলায় বলল, মিস্টার জিসান আহমেদ, তাই তো? জিসান স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, জি ম্যাডাম। আজ আপনার প্রথম দিন, যদি আমি ভুল না করে থাকি। জি ম্যাডাম, আজই আমার প্রথম দিন। তানিয়া তার ফোনের স্ক্রিনটা জিসানের দিকে ঘুরিয়ে দিল। স্ক্রিনে সেই ভাইরাল হওয়া মিমটা দেখা যাচ্ছে। এটি কি আপনারই কাজ? জি ম্যাডাম, তবে এটা একটা দুর্ঘটনা। আমি আসলে আমার এক বন্ধুকে পাঠাতে গিয়ে ভুল করে। দুর্ঘটনা? মিস্টার আহমেদ, রয়্যাল গ্রুপ একটি $multi-million কোম্পানি। এখানে আমরা দুর্ঘটনাকে প্রশ্রয় দেই না। আপনি কি আমাদের কোম্পানির পলিসি পড়েননি? অফিসের অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ধরনের বিষয়বস্তু শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। জিসান এবার একটু নড়েচড়ে বসল, মনে মনে বলে, বুঝতে পেরেছি, এখানে সাধারণ ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। খেলাটা অন্যভাবে খেলতে হবে। আমি মুখের হাসিটা বজায় রেখেই বললাম, আমি অবশ্যই কোম্পানির পলিসি পড়েছি ম্যাডাম, আর আমি সেটার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু আমি যদি বলি এটা ঠিক দুর্ঘটনা ছিল না, বরং একটা উদ্দেশ্যমূলক পরীক্ষা ছিল। তানিয়া প্রথমবারের মতো কিছুটা অবাক হলো। তার ভুরু সামান্য কুঁচকে গেল। পরীক্ষা? কিসের পরীক্ষা? হিউমার সেন্সের পরীক্ষা ম্যাডাম। আমি মার্কেটিংয়ের লোক, আমার কাজ হলো মানুষের সাইকোলজি বোঝা। আমি যখন অফিসে ঢুকলাম তখন দেখলাম এখানকার পরিবেশটা একটু বেশি গম্ভীর। আমার মনে হলো এখানকার এমপ্লয়িরা হয়তো প্রচণ্ড চাপের মধ্যে কাজ করেন। তাই আমি দেখতে চেয়েছিলাম তাদের মধ্যে হিউমাররা রসবোধ কতটা জীবন্ত। বা রসবোধ কতটা জীবন্ত আছে। কারণ আমার বিশ্বাস যে টিমের হিউমার সেন্স ভালো, তাদের কাজের মানও ভালো হয়। তারা যে কোনো চাপ সহজে মোকাবেলা করতে পারে। আর সত্যি বলতে ম্যাডাম, আমি খুবই আনন্দিত যে মাত্র 10 সেকেন্ডের মধ্যে প্রায় 70% কর্মচারী মিমটাতে রিয়্যাক্ট করেছেন। এটা প্রমাণ করে এই অফিসের কর্মীরা মানসিকভাবে বেশ সুস্থ এবং প্রাণবন্ত। জিসান এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। তার মুখে এমন এক ভাব যেন সে সত্যি এক গভীর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। তানিয়া কয়েক মুহূর্ত জিসানের দিকে তাকিয়ে রইল। তার চেহারায় বিস্ময় এবং বিরক্তি মেশানো এক অদ্ভুত অভিব্যক্তি। সে হয়তো তার জীবনে এমন উত্তর শোনেনি। জিসানের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তাকে অবাক করল। সে তা প্রকাশ করল না। সে আগের মতোই গম্ভীর মুখে বলল, মিস্টার আহমেদ, আপনার এই সোশ্যাল এক্সপেরিমেন্টের থিওরিটা বেশ আকর্ষণীয়, কিন্তু মার্কেটিং এর সৃজনশীলতা দেখানোর জন্য কোম্পানির বোর্ডরুম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়। আপনার এই সেন্সটা যদি কাজের মধ্যে দেখাতে পারেন তাহলে আমি বেশি খুশি হব। অবশ্যই ম্যাডাম, আমি আপনাকে হতাশ করব না। তানিয়া চেয়ারে হেলান দিয়ে কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘোরালো, তারপর বলল, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আর মনে রাখবেন, আমার কোম্পানিতে দ্বিতীয়বার পরীক্ষা করার সুযোগ হয়তো আপনি পাবেন না। ধন্যবাদ ম্যাডাম। জিসান কেবিন থেকে বেরিয়ে আসার পর তানিয়া চেয়ারে হেলান দিয়ে একা একাই হাসলো।
হাসিটা ছিল খুবই ক্ষণস্থায়ী, কিন্তু জিসানের অপ্রত্যাশিত উত্তরটা তার বরফ শীতল মেজাজের সামান্য হলো নাড়া দিয়েছিল। জিসান মনে মনে বলে, যাক বাবা, আজকের মতো বেঁচে গেলাম, না হলে এই চাকরিটাও যেত হাত থেকে। সে নিজের ডেস্কে ফিরে আসতেই কবির প্রায় ঝাঁপিয়ে পড়ল। কি হলো ভাই, পদত্যাগপত্রে সই করিয়েছেন নাকি সরাসরি বরখাস্ত? জিসান চেয়ারে বসে একটা ভাব নিয়ে বলল, আরে না ম্যাডাম, আমার আইডিয়ায় খুব ইমপ্রেসড হয়েছেন। তিনি আমাকে পুরো কোম্পানির এমপ্লয়ীদের মেন্টাল হেলথ এবং হিউমার লেভেল নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে বলেছেন। বলেন কি, সত্যি? আরে ধুর, মজা করছিলাম। চাকরিটা এই যাত্রায় বেঁচে গেছে। তবে ম্যাডাম এমনভাবে তাকালেন যেন আমি তার পার্সোনাল কফিতে লবণ মিশিয়ে দিয়েছি। যাই হোক, প্রথম দিনের পরিচয় পর্বটা বেশ জমজমাট হলো, তাই না? ভাই, আপনার সাহস আছে বটে, তবে সাবধানে থাকবেন। আপনি বাঘের কাছায় ঢুকে পড়েছেন। এখানে টিকে থাকতে হলে শুধু বুদ্ধি দিয়ে হবে না, ভাগ্যেরও জোর থাকতে হবে। জিসান মুচকি হেসে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো। সে মনে মনে বলল, খেলাটা তো মাত্র শুরু হলো বন্ধু। দাবা খেলায় প্রথম চালটা একটু অন্যরকমই দিতে হয়। জিসানের প্রথম দিনটা এভাবেই কেটে গেল। দ্বিতীয় দিন সকাল 11টায় কনফারেন্স রুমের পিনপতন নীরবতার মধ্যে মার্কেটিং হেড আসলাম সাহেব তার নিরাপদ এবং গতানুগতিক আইডিয়াটা উপস্থাপন করলেন। আমার মনে হয় আমাদের শিফট বেবি লোকেশনের জন্য একটা ইমোশনাল ক্যাপ্টেন করা উচিত। বিজ্ঞাপনে একজন মা তার সন্তানের যত্ন নিচ্ছেন, এমন দৃশ্য থাকবে। এটা মানুষের মনে অবস্থা তৈরি করবে। বোর্ডরুমে উপস্থিত সবাই মাথা নেড়ে সায় দিল, যেন এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। তানিয়া যে মিটিংয়ের শুরু থেকে চুপচাপ সবার কথা শুনছিল, সে জিসানের দিকে তাকালো। মিস্টার জিসান, আপনার প্রথম দিন তো বেশ পরীক্ষা নিরীক্ষা করে কাটালেন। আজ আপনার কাছ থেকে কাজের কিছু আইডিয়া শোনার অপেক্ষায় আছি। এই প্রজেক্ট নিয়ে আপনার কোনো ভিন্ন চিন্তা আছে? তানিয়ার কণ্ঠের মধ্যে হালকা ব্যঙ্গের সুরটা জিসানের কান এড়ালো না। সে বুঝতে পারল গতকালে সেই মিম কাণ্ডের রেশ এখনো রয়ে গেছে। অফিসের সবাই জিসানের দিকে তাকালো, তাদের চোখে মুখে কৌতূহল। নতুন ছেলেটা এখন কি বলে সেটাই দেখার বিষয়। জিসান উঠে দাঁড়িয়ে মৃদু হাসল। ধন্যবাদ ম্যাডাম। আসলাম স্যারের আইডিয়াটা অবশ্যই চমৎকার এবং নিরাপদ, কিন্তু আমার মনে হয় আজকালকার বাবা মায়েরা শুধু ইমোশন দিয়ে প্রোডাক্ট কেনেন না, তারা যুক্তি এবং মজাও খোঁজেন। আসলাম সাহেব কিছুটা বিরক্ত হয়ে বলেন, মজা? বেবি পারফেক্টের মার্কেটিং এ মজার কি আছে? এটা একটা সিরিয়াসলি বিষয়। ঠিক এখানেই আমাদের সুযোগ স্যার। আমরা একটা ক্যাম্পেইন করতে পারি যার নাম হবে সুপার ড্যাড। বিজ্ঞাপনে আমরা দেখাবো একজন বাবা আনাড়ির মতো তার বাচ্চাকে সামলাচ্ছেন। কখনো তিনি বাচ্চার ডাইপার পরতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কখনো লোশন লাগাতে গিয়ে সারা ঘরে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিচ্ছেন। আর এই পুরো সময়ে আমাদের সেফ শিল্ড লোশনটা তার পার্টনার ইন ক্রাইম হিসেবে কাজ করছে। বিজ্ঞাপনের শেষে ট্যাগলাইন থাকবে, সেফ শিল্ড, বাবারাও পারে সেরা যত্ন নিতে। জিসানের আইডিয়াটা শুনে রুমের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। কয়েকজন তরুণ এক্সিকিউটিভের চোখে মুখে স্পষ্ট প্রশংসার ছাপ, কিন্তু সিনিয়ররা বিষয়টাকে ঠিক ভালোভাবে নিলেন না। তানিয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ করে রইল। তার মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। সে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, দুটো আইডিয়াই আমার শোনা হলো, একটা নিরাপদ, অন্যটা ঝুঁকিপূর্ণ। আমি কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে দুটো আইডিয়ার উপরেই বিস্তারিত প্রেজেন্টেশন দেখতে চাই। আগামীকাল সকালে বোর্ড অফ ডিরেক্টরদের সামনে আপনারা দুইজনই নিজেদের প্রেজেন্টেশন দেবেন। যারটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হবে আমরা সেটাই ফাইল করব। মিটিং শেষ হলো, সবাই চলে গেল। জিসান বুঝতে পারছিল তানিয়া তাকে ইচ্ছে করে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে। তাকে মাত্র এক রাতের মধ্যে একটি সম্পূর্ণ নতুন আইডিয়ার ওপর প্রেজেন্টেশন তৈরি করতে হবে। পরদিন সকালে বোর্ডরুম
লোকে লোকারণ্য। কোম্পানির ডিরেক্টররা সবাই উপস্থিত। প্রথমে আসলাম সাহেব তার আবেগঘন প্রেজেন্টেশন দিলেন, যা সবার কাছ থেকে ভদ্রতাসূচক প্রশংসা পেল। এরপর এলো জিসানের পালা। সে তার পেন ড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করার জন্য এগিয়ে গেল। শুভ সকাল সবাইকে। আমার ক্যাম্পেইনের নাম সুপার ড্যাড। কথাটা শুরু করতেই সে দেখল প্রজেক্টরের স্ক্রিনটা নীল হয়ে আছে। সে কয়েকবার চেষ্টা করলো ফাইলটা ওপেন করার, কিন্তু স্ক্রিনে একটা এরর মেসেজ ভেসে উঠল, ফাইল নট ফাউন্ড অর করুপ্টেড। জিসানের বুকের ভেতরটা স্যাত করে উঠল। সে নিশ্চিত গতকাল রাতেও ফাইলটা ঠিক ছিল। সে আইটি এক্সিকিউটিভকে ডাকলো, কিন্তু কয়েক মিনিট চেষ্টা করেও কোনো লাভ হলো না। ফাইলটা সত্যি উধাও। আসলাম সাহেবের ঠোঁটের কোণে একটা বিজয়ীর হাসি ফুটে উঠল। অন্য ডিরেক্টররাও অধৈর্য হয়ে উঠেছেন। তানিয়া শান্ত কিন্তু কঠোর গলায় বলল, মিস্টার জিসান, আমাদের হাতে বেশি সময় নেই। আপনার প্রেজেন্টেশন কি আমরা দেখতে পাবো, নাকি সময় নষ্ট না করে আমরা মিটিং শেষ করব? জিসান বুঝতে পারল এটা কোনো সাধারণ টেকনিক্যাল সমস্যা নয়। তাকে ইচ্ছে করে ফাঁদে ফেলা হয়েছে। কয়েক মুহূর্তের জন্য তার সবকিছু এলোমেলো হয়ে গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। সে পেন ড্রাইভটা খুলে নিয়ে পকেটে রাখলো এবং মৃদু হেসে সবার দিকে তাকালো। আমি অত্যন্ত দুঃখিত। টেকনিক্যাল সমস্যার কারণে আমি স্লাইডগুলো দেখাতে পারছি না, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কারণ আমার আইডিয়াটা দেখার জিনিস নয়, অনুভবের জিনিস। এই অপ্রত্যাশিত কথাই রুমের সবাই নড়েচড়ে বসলো। তানিয়ার কুচকানো ভুরু দেখে মনে হলো সেও কিছুটা অবাক হয়েছে। জিসান এবার কোনো জড়তা ছাড়াই বলতে শুরু করলো, কল্পনা করুন একজন বাবা রাত ৩টায় তার বাচ্চার কান্নায় ঘুম ভেঙে গেছে। তার স্ত্রী হয়তো অসুস্থ বা অন্য কোনো কারণে বাচ্চার দায়িত্ব আজ তার উপর। তিনি কিছুই বোঝেন না। বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে পুরো রান্নাঘর একাকার করে ফেলেছেন। ডায়াপার পরাতে গিয়ে বাচ্চার মুখে পাউডার মেখে দিয়েছেন। তিনি হতাশ, ক্লান্ত, কিন্তু হাল ছাড়েননি। জিসান কথা বলার সময় হালকা অভিনয় করে বাবার সেই অসহায় অবস্থানটা ফুটিয়ে তুলেছিল। তার বাচনভঙ্গি এতটাই প্রাণবন্ত ছিল যে বেডরুমের গম্ভীর পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। আর ঠিক তখনই তিনি হাতে তুলে নেন আমাদের সেভ শিল্ড লোশন। বোতলটা হাতে নিয়েই তিনি যেন একটা ভরসা খুঁজে পান। তিনি আনাড়ি হাতে বাচ্চার গায়ে লোশন লাগিয়ে দেন এবং বাচ্চাটা কান্না থামিয়ে খিলখিল করে হেসে ওঠে। সেই হাসিটা বাবার সব ক্লান্তি দূর করে দেয়। তিনি হয়তো নিখুঁত নন, কিন্তু তিনি একজন সুপার ড্যাড। জিসান থামলো। পুরো বেডরুম নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। সে সবার দিকে তাকিয়ে শেষ কথাটা বলল, আমাদের টার্গেট অডিয়েন্স শুধু মায়েরা নন, আমাদের টার্গেট নতুন বাবা মায়েরা, যারা সন্তান পালনকে দায়িত্বের চেয়ে বেশি আনন্দ হিসেবে দেখেন। আমার ক্যাম্পেইন সেই আনন্দের গল্প বলবে, সেই ভালোবাসার গল্প বলবে। কোনো স্লাইড হয়তো আমার কাছে নেই, কিন্তু এই গল্পটা আমার হৃদয়ে আছে। কথা শেষ হতেই রুমের একজন তরুণ ডিরেক্টর হাততালি দিয়ে উঠলেন। তার দেখা দেখি আরো কয়েকজন হাততালি দিল। আসলাম সাহেবের মুখটা কালো হয়ে গেছে। তানিয়া চুপ করে বসেছিল। তার ফেস দেখে কিছুই বোঝার উপায় নেই, কিন্তু তার চোখ দুটো চিকচিক করছিল। জিসানের এই আত্মবিশ্বাস, এই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তাকে আবারও মুগ্ধ করলো। যে ছেলেটাকে সে ভেবেছিল শুধু ভাড়ামো করতে পারে, তার ভেতরে যে এমন একজন অসাধারণ গল্পকার লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারেনি। মিটিং শেষে সবাই যখন চলে যাচ্ছে, তানিয়া জিসানকে ইশারায় দাঁড়াতে বলল, প্রেজেন্টেশনটা ভালো ছিল মিস্টার জিসান। আপনার ফাইলটা কেন ওপেন হলো না সেটার আমি তদন্ত করব। কেউ যদি ইচ্ছে করে এটা করে থাকে, তাহলে তাকে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ ম্যাডাম, তবে আমার মনে হয় মাঝে মাঝে টেকনিক্যাল সমস্যা আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করে দেয়। তানিয়া তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধু বলল, আপনার সুপার ড্যাড ক্যাম্পেইনটা আমরা ফাইল করেছি, প্রস্তুত থাকবেন, সামনে অনেক কাজ। এই বলে তানিয়া কোনো দিকে না তাকিয়ে নিজের কেবিনের দিকে হেঁটে গেল।
জিসান বুঝতে পারল বুদ্ধির এই যুদ্ধে সে আরো এক ধাপ এগিয়ে গেল। জিসান শুধু একটা কম্পেইন জেতেনি, সে তার বসের বিশ্বাসও একটু একটু করে জিততে শুরু করেছে। এর সবাই নিজের নিজের ডেস্কে এসে কাজে মন দিল। 2-3 ঘন্টা পর হঠাৎ অফিসে কেউ একজন চিৎকার করে উঠল। বিকট শব্দে ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই পুরো অফিসে একযোগে চাঞ্চল্য দেখা গেল। কম্পিউটারের স্ক্রিন থেকে মুখ তুলে সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছে। কবির জিসানের হাত ধরে টান দিয়ে বলল, ভাই উঠুন, এটা ফায়ার ট্রায়াল, এখনই বের হতে হবে, নাহলে সিকিউরিটি এসে টেনে হিস্ট্রি বের করবে। জিসান উঠে দাঁড়ালো। সবাই নিয়ম মেনে জরুরি নির্গম পথের দিকে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। তাড়াহুড়োর মধ্যে জিসানের চোখ পড়ল তানিয়ার কেবিনের দিকে। সে দেখল তানিয়াও অন্যদের সাথে বেরিয়ে আসছে, কিন্তু তার মুখে রাজ্যের চিন্তা। তানিয়া তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মারিয়াকে পেয়ে ফিসফিস করে বলল, মারিয়া, আমার ডায়েরিটা আমি ওটা টেবিলের উপর ফেলে এসেছি। ওটার মধ্যে খুব জরুরি কিছু কাগজপত্র আছে। কিন্তু ম্যাডাম, এখন তো ভেতরে যাওয়ার কোনো উপায় নেই, সিকিউরিটি কাউকে ঢুকতে দেবে না। তানিয়া কপালে হাত দিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো। তার চিন্তিত মুখটা জিসানের নজর এড়ালো না। সে বুঝতে পারল কিছু একটা গন্ডগোল হয়েছে। সবাই যখন নিচের দিকে নামছে, জিসান হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। কবির অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে আরে কোথায় যাচ্ছেন? এদিকে তো সিকিউরিটি। আপনি যান, আমি এখনই আসছি। এই বলে জিসান সিকিউরিটির চোখ এড়িয়ে দৌড়তো আবার ফ্লোরের দিকে দৌড় দিল। তার লক্ষ্য তানিয়ার কেবিন। একজন সিকিউরিটি গার্ড তাকে দেখে বলে, এই ছেলে, কোথায় যাচ্ছ? বলে চিৎকার করলো জিসান। ততক্ষণে কাছের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়েছে। কেবিনের ভিতরে সবকিছু সিমসাম পরিপাটি। জিসান দ্রুত তানিয়ার বিশাল টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের এক কোণে সে দেখল চামড়ার মলাটে বাঁধানো একটি সুন্দর ডায়েরি পড়ে আছে। সে দ্রুত ডায়েরিটা হাতে তুলে নিল। বেরিয়ে আসার সময় তাড়াহুড়োয় ডায়েরিটা তার হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। আর ঠিক তখনই ডায়েরিটা একটা নির্দিষ্ট পাতা থেকে খুলে গেল। জিসানের চোখ অনিচ্ছা সত্ত্বেও খোলা পাতাটির উপর আটকে গেল। হাতের লেখাগুলো খুব সুন্দর এবং গোছানো, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে গভীর যন্ত্রণা। লেখা ছিল, বাবা, আজ আবার তোমার শরীরটা খারাপ করেছে। ডাক্তার বলেছে চিন্তার কিছু নেই, কিন্তু আমি তো জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ। সবাই আমাকে বলে আমি নাকি খুব শক্তিশালী, কোম্পানির এত বড় দায়িত্ব একা সামলাচ্ছি। কিন্তু সত্যিটা হলো আমি প্রতিদিন রাতে ভয় ঘুমাতে পারি না। আমার যদি কোনো ভুল হয়ে যায়, যদি তোমার হাতে গড়া এই সাম্রাজ্য আমি ধরে রাখতে না পারি, আমার খুব একা লাগে বাবা, খুব একা লাগে। কয়েকটা লাইন পরেই জিসানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই প্রথম সে কঠিন অহংকারী বস তানিয়া চৌধুরীর আড়ালে লুকিয়ে থাকা একজন সাধারণ চিন্তিত মেয়ের পরিচয় পেল, যে তার অসুস্থ বাবার জন্য ভয় পায়, যে বিশাল দায়িত্বের বোঝাই ক্লান্ত। হঠাৎ বাইরে থেকে পায়ের আওয়াজ পেয়ে জিসানের হুঁশ ফিরল। সে দ্রুত ডায়েরিটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো এবং অন্য একটি সিঁড়ি ব্যবহার করে সবার অলক্ষ্যে নিচে নেমে গেল। বাইরে অফিসের সামনে খোলা জায়গায় সবাই জড়ো হয়েছে। তানিয়া অস্থিরভাবে পায়চারি করছে। জিসান ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে সরাসরি তার সামনে দাঁড়ালো। আপনি এটা ভেতরে ফেলে এসেছিলেন ম্যাডাম? জিসান শান্ত গলায় ডায়েরিটা তার দিকে বাড়িয়ে দিল। তানিয়া ডায়েরিটা দেখে এতটাই চমকে গেল যে তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। সে একবার জিসানের দিকে আরেকবার ডায়েরিটার দিকে তাকাচ্ছিল। তার চোখে মুখে বিস্ময় এবং স্বস্তি মেশানো এক অদ্ভুত অভিব্যক্তি। সে কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিয়ে দ্রুত ব্যাগে ঢুকিয়ে ফেলল। তারপর জিসানের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আপনি ভেতরে গিয়েছেন? আপনি ভেতরে গিয়েছিলেন? আপনি কি জানেন এটা নিয়মে কতটা পরিপন্থী? জিসান মৃদু হাসল। নিয়ম মাঝে মাঝে ভাঙতে হয় ম্যাডাম, বিশেষ করে যখন সেটা কারো দুশ্চিন্তা কমানোর জন্য হয়। তানিয়া কোনো উত্তর দিতে পারল না। সে শুধু জিসানের চোখের দিকে তাকিয়ে রইল। এই প্রথমবার তার মনে হলো, এই ছেলেটা শুধু হাসি খুশি বা বুদ্ধিমানই নয়, সে মানুষের অনুভূতিও বুঝতে পারে। সে কিভাবে জানলো এই ডায়েরিটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? ডিল শেষ হওয়ার ঘোষণা আসতেই সবাই আবার অফিসের দিকে রওনা হলো। তানিয়া কোনো কথা না বলে ভিড়ের সাথে মিশে গেল।
কিন্তু যাওয়ার আগে সে আরেকবার জিসানের দিকে ফিরে তাকালো। সেই চাহনিতে কোনো রাগ ছিল না, ছিল এক অব্যক্ত কৃতজ্ঞতা। জিসান ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তানিয়া চলে যাওয়া দেখছিল। তার মনে এখন আর তানিয়ার প্রতি কোনো বিরক্তি বা ভয় নেই, বরং এক ধরনের মায়া কাজ করছে। সে বুঝতে পারল বরফের আড়ালে যে আগুন লুকিয়ে থাকে তা হয়তো সবসময় ধ্বংসের জন্য নয়, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জ্বলতে পারে। পরদিন সকালে জিসান বেশ ফুরফুরে মেজাজে অফিসে ঢুকলো। নিজের কিউবিকেলে এসে ব্যাগটা রাখতেই তার চোখ আটকে গেল ডেস্কের উপর দেওয়া ওঠা দামি ব্র্যান্ডের একটি পেপার কাপ, আর তার নিচে চাপা দেওয়া একটা ছোট্ট ভাঁজ করা নোট। জিসান ভুরু কুচকে কাপটা হাতে নিল। কফির গন্ধটা নাকে আসতেই মনটা ভালো হয়ে গেল। সে নোটটা খুলে ধরল। সুন্দর মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা মাত্র 2টো লাইন। ধন্যবাদ, তবে পরের বার ফায়ার অ্যালার্ম বাজলে হিরো সাজার চেষ্টা করবেন না। কোম্পানির সম্পত্তি নাশের জরিমানা আপনার বেতন থেকে কাটা হবে। নোটটা পড়ে জিসানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে আশেপাশে তাকালো, দেখল তানিয়া নিজের কেবিনের স্বচ্ছ কাচের দেওয়ালের ওপাশ থেকে তার দিকে তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হতেই তানিয়া দ্রুত চোখ সরিয়ে কম্পিউটার স্ক্রিনে মনোযোগ দেওয়ার ভান করল। ঠিক তখনই কবি তার ডেস্কে এসে বসল। জিসানের হাতের কফির কাপটা দেখে তার চোখ গোল গোল হয়ে গেল। বাহ ভাই, সকাল সকাল এমন ব্র্যান্ডের কফি, কোনো স্পেশাল কারণ আছে নাকি? আমাদের অফিসের ক্যান্টিনে তো এমন কফি পাওয়া যায় না। জিসান একটা চুমুক দিয়ে আয়েশ করে বলল, আরে এটা হলো ভালো পারফরমেন্সের পুরস্কার, কোম্পানির এমডি নিজে পাঠিয়েছেন। কবিরের মুখটা হাঁ হয়ে গেল। কি বলেন তানিয়া ম্যাডাম, আপনাকে কফি? আমি কি স্বপ্ন দেখছি? কালকের ফায়ার ড্রিলের সময় ভেতরে ঢোকার জন্য আপনাকে তো শোকজ নোটিশ পাঠানোর কথা। সেটাই তো কথা বন্ধু। জিসান নোটটা ভাঁজ করে পকেটে রাখতে রাখতে বলল, যাকে সবাই বাঘ মনে করে সেও তো মাঝে মাঝে থাবা লুকোতে জানে। তবে তার ভাষায় ধন্যবাদটাও হুমকির মতোই শোনায়। হুমকির মতো মানে? কি লেখা নোটে? তেমন কিছু না, হা হা হা। শুধু লেখা আছে আমার বেতন থেকে জরিমানা কাটা হবে। তাহলে এটা পুরস্কার হলো কি হবে? আরে বোকা, এটাই তো তার বলার ধরন। ধন্যবাদ শব্দটার সাথে একটা হুমকি ফ্রি না দিলে তো আর তানিয়া চৌধুরীর ব্যক্তিত্ব বজায় থাকে না। কফির স্বাদটা কিন্তু দারুণ, মনে হচ্ছে উনি আমার পছন্দের ফ্লেভারটাও জানেন। কথাটা বলেই জিসান আবার তানিয়ার কেবিনের দিকে তাকালো। সে দেখল তানিয়া এখনো কাজের ফাঁকে আর চোখে তাকেই দেখছে। জিসান দুষ্টামি করে কফির কাপটা উঁচিয়ে তাকে একটা স্যালুট জানালো। তানিয়া এবার আর চোখ ফেরাতে পারল না, আর গম্ভীর মুখের আড়ালে লুকিয়ে থাকা হালকা হাসির আভাটা জিসানের চোখ এড়ালো না। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে ইন্টারকমে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে কিছু একটা নির্দেশ দিল, যেন সে খুব ব্যস্ত। কবির পুরো ব্যাপারটা কিছুই না বুঝে বলল, ভাই, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এখানে হচ্ছেটা কি? আপনি কি ম্যাডামের ওপর জাদু টাদু করছেন নাকি? জিসান কফির কাপে শেষ চুমুকটা দিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দিল। জাদু নয় বন্ধু, এটাকে বলে কানেকশন। দাবা খেলায় যেমন প্রতিপক্ষের চাল বুঝতে হয়, এখানেও ঠিক তাই। আমাদের ম্যাডাম হয়তো খুব কঠিন চাল দেন, কিন্তু তারও কিছু দুর্বল জায়গা আছে। জিসান তার চেয়ারে বসে কম্পিউটারটা অন করতে করতে বলল, যাই হোক, অনেক হয়েছে, এখন কাজে মন দেই। সুপার ড্যাড ক্যাম্পেইনের অনেক কাজ বাকি। ম্যাডামকে ধন্যবাদ জানানোর সবচেয়ে ভালো উপায় হলো কাজটা সময় মতো শেষ করা। কবির মাথা নাড়তে নাড়তে নিজের ডেস্কে ফিরে এলো। সে বিড়বিড় করে বলল, আল্লাহই জানে এই ছেলের মাথায় কি করে। চাকরিটা থাকবে নাকি প্রথম মাসেই বিদায় হবে কিছুই বুঝতে পারছি না। জিসান কাজে মনোযোগ দিল, কিন্তু তার মনটা পড়ে রইল সেই ছোট্ট নোট আর কফির কাপটার দিকে। সে বুঝতে পারছিল তাদের বরফ শীতল সম্পর্কের মধ্যে খুব ছোট্ট একটা উষ্ণতার ফাটল ধরেছে। এই ফাটল দিয়েই হয়তো একদিন সূর্যের আলো প্রবেশ করবে। অহংকারী বসের সাথে তার এই বুদ্ধির যুদ্ধটা ধীরে ধীরে এক অন্যরকম দিকে মন নিচ্ছে।
যা সে নিজেও হয়তো কল্পনা করতে পারেনি 3 দিন পর। আনবিলিভেবল, মিস্টার হ্যারিসন আমাদের চতুর্থ প্রেজেন্টেশনটাও রিজেক্ট করে দিলেন। তার নাকি কোনো আইডিয়াই অরিজিনাল মনে হচ্ছে না। এই লোকটা ঠিক কি চায়, কেউ আমাকে একটু বুঝিয়ে বলবে? তানিয়া রাগে তার কেবিনের ভিতর পায়চারি করছিল আর এই কথাগুলো বলছিল। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। গ্লোবাল টেক্সটাইলস এর সিও মিস্টার ডেভিড হ্যারিসন গত 2 দিন ধরে তাদের পুরো মার্কেটিং টিমকে নাজেহাল করে ছেড়েছেন। মার্কেটিং হেড আসলাম সাহেব হতাশ গলায় বলেন, এটা একটা সিরিয়াস বিষয় ম্যাডাম। আমরা তো আমাদের সেরা আইডিগুলোই দেখছি। আমার মনে হয় এই ক্লায়েন্টকে সন্তুষ্ট করা প্রায় অসম্ভব। মুখটা খুবই খিটখিটে। তানিয়া ফাইলটা ছুঁড়ে ফেলে বলল, ইম্পসিবল বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। আসলাম সাহেব, এই ডিলটা আমাদের কোম্পানির জন্য কতটা জরুরি আপনি জানেন? মিস্টার হ্যারিসনকে আমাদের রাজি করাতেই হবে। প্রয়োজনে সারা রাত জেগে নতুন আইডিয়া তৈরি করুন। গো! সবাই বিমর্ষ মুখে কেবিন থেকেই বেরিয়ে গেল। শুধু জিসান দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করছিল। তানিয়া তার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আপনার কিছু বলার আছে মিস্টার জিসান? নাকি আপনার কাছেও কোনো সুপার ড্যাশ টাইপের আইডিয়া আছে যা শুনে মিস্টার হ্যারিসন আমাদের কোম্পানি থেকেই বের করে দেবেন? তার কথাই স্পষ্ট ব্যঙ্গের সুর। জিসান ভেতরে ঢুকে শান্তভাবে বলল, আইডিয়া মাথার ভেতর থেকে সবসময় আসে না ম্যাডাম। মাঝে মাঝে প্রতিপক্ষের মন থেকেও আইডিয়া বের করতে হয়। আমরা কি মিস্টার হ্যারিসন সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি? তিনি মানুষটা কেমন, তার পছন্দ অপছন্দ কি? আমারও তো সময় নেই। তিনি আমাদের ক্লায়েন্ট, আমার গবেষণার বিষয় নন। আপনার কাছে কোনো কাজের কথা থাকলে বলুন, না হলে কাজে যান। আমার 10 মিনিট সময় লাগবে ম্যাডাম। জিসান তার ফোনটা বের করে আবার বলল, আমি গত 1 ঘন্টা ধরে মিস্টার হ্যারিসনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর বিভিন্ন ইন্টারভিউ ঘাঁটছিলাম। একটা খুব ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি। কি পেয়েছেন? মিস্টার ডেভিড হ্যারিসন একজন প্রফেশনাল লেভেলের চেস প্লেয়ার। তিনি তার কলেজের চেস চ্যাম্পিয়ন ছিলেন এবং এখনও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেন। দাবার প্রতি তার আবেগটা মারাত্মক। এই তথ্যটা শুনি তানিয়ার ভাবলেশীন মুখে প্রথমবারের মতো কৌতূহলের ছাপ দেখা গেল। সে সোজা হয়ে বসল। চেস, তাতে আমাদের কি লাভ? অনেক লাভ ম্যাডাম। দাবা হলো বুদ্ধির খেলা, স্ট্র্যাটেজির খেলা। মিস্টার হ্যারিসন এমন একজন মানুষ যিনি সরাসরি শক্তির চেয়ে কৌশলকে বেশি সম্মান করেন। আমরা যদি তাকে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে ইমপ্রেস করতে পারি তাহলে ডিলটা জেতা অনেক সহজ হয়ে যাবে। আমার মাথায় একটা প্ল্যান আছে। যেই ভাব সেই কাজ। পরের দিন সকালে বোর্ডরুমের চিত্রটা একদম ভিন্ন। মিটিংয়ের মূল টেবিলের বদলে একপাশে একটি ছোট্ট কাচের টেবিলে সুন্দর করে একটি কাঠের দাবার বোর্ড সাজানো। মিস্টার হ্যারিসন রুমে ঢুকেই অবাক হলেন। তার খিটখিটে দৃষ্টি মুহূর্তেই কোমল হয়ে এলো। তিনি প্রায় পিড় করেই বললেন, কোচ, আমি তো ভেবেছিলাম এটা একটা বিজনেস মিটিং। তানিয়া এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, বিজনেসেও তো এক ধরনের দাবার মতোই মিস্টার হ্যারিসন। সঠিক সময়ে সঠিক চাল দিতে হয়। আমরা ভেবেছিলাম আলোচনার আগে পরিবেশটা একটু হালকা করা যাক। আপনি খেলতে ভালোবাসেন, তাই না? মিস্টার হ্যারিসনের মুখে জেনুইন হাসি ফুটে উঠল। ভালোবাসি বললে কম হবে বলা, এটা আমার প্যাশন। কিন্তু আপনাদের মধ্যে আমার সাথে খেলার মতো কেউ আছে কি? ঠিক তখনই জিসান 1 কাপ কফি হাতে নিয়ে এগিয়ে এলো। আমি চেষ্টা করে দেখতে পারি স্যার। যদিও আপনার মতো একজন গ্র্যান্ড মাস্টারের সামনে আমার খেলাটা শিশুই মনে হবে। মিস্টার হ্যারিসন জিসানের আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে বেশ মজা পেলেন। বেশ, তাহলে হয়ে যাক একটা দান। কিন্তু বলে রাখছি, আমি খেলার মাঠে কোনো রকম ছাড় দেই না। খেলা শুরু হলো। তানিয়া এবং বাকিরা কিছুটা দূরে দাঁড়িয়ে নিঃশব্দে দেখতে লাগলো। জিসান খুব ঠান্ডা মাথায় চাল দিচ্ছিল। সে জানতো সে কোনোভাবেই হ্যারিসনের সাথে জিততে পারবে না। তার উদ্দেশ্য জেতা নয়,
তার উদ্দেশ্য হলো সম্মান আদায় করা। প্রায় 15 মিনিট খেলার পর এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে জিসানের হার প্রায় নিশ্চিত। জিসান তার শেষ চালটা দেওয়ার আগে কিছুক্ষণ ভাবল, তারপর রাজার গুটিটা আলতো করে শুইয়ে দিয়ে হেসে বলল, চেকমেট। আমি হার স্বীকার করছি স্যার। হা হা হা, আমি তো আগেই বলেছিলাম আমি কোনো ছাড় দেই না। তবে মানতে হবে তুমি বেশ ভালো খেলেছো ইয়াং ম্যান। জিসান উঠে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ স্যার। আসলে আপনার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছে হেরেও জেতার আনন্দ আছে, কারণ আপনার প্রতিটি চাল, আপনার স্ট্র্যাটেজি সবকিছুই আমাদের বিজনেসের মতোই নিখুঁত এবং সুচিন্তিত। আপনার সাথে খেলে অনেক কিছু শিখলাম। এই একটি কথাই যেন জাদুর মতো কাজ হলো। মিস্টার হ্যারিসনের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। নিজের পছন্দের খেলার সাথে বিজনেসের এমন বুদ্ধিদীপ্ত তুলনা এর আগে কেউ করেননি। তিনি মুগ্ধ দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে রইলেন। তুমি ছেলেটা তো বেশ বুদ্ধিমান মিস তানিয়া। আপনার টিমে এমন স্মার্ট লোক থাকলে তো আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। চলুন আপনাদের প্রেজেন্টেশনটা এবার দেখা যাক। আমার মনে হচ্ছে আজ হয়তো আমি হতাশ হব না। এরপরে মিটিংটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। মিস্টার হ্যারিসন প্রায় কোনো প্রশ্ন না করে তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং চুক্তিটা ফাইনাল করলেন। মিটিং শেষে মিস্টার হ্যারিসন চলে যাওয়ার পর পুরো টিম আনন্দে ফেটে পড়ল। আসলাম সাহেব পর্যন্ত এসে জিসানের পিঠ চাপড়ে দিলেন। সবাই চলে যাওয়ার পর তানিয়া জিসানকে তার কেবিনে ডাকলো। আমি সত্যি অবাক মিস্টার জিসান। তানিয়া তার চেয়ারে বসে বলল, তার কণ্ঠস্বরে কোনো কাঠিন্য নেই, বরং মুগ্ধতার রেশ স্পষ্ট। আপনি কিভাবে পারলেন? যে কাজটা পুরো টিম মিলে 2 দিনে করতে পারলো না, সেটা আপনি মাত্র 15 মিনিটের একটা খেলায় করে দেখালেন। জিসান মৃদু হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম ম্যাডাম, যুদ্ধ জেতার জন্য সবসময় তলোয়ারের প্রয়োজন হয় না, মাঝে মাঝে বুদ্ধির একটা চালই যথেষ্ট। আপনাকে শুধু জানতে হবে আপনার প্রতিপক্ষের দুর্বলতাটা কোথায়। তানিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি শুধু একটা ডিল জেতেননি মিস্টার জিসান, আপনি আমার বিশ্বাসটাও জিতে নিয়েছেন। ওয়েল ডান। এই প্রথমবার তানিয়ার মুখ থেকে কোনো রকম সত্য ছাড়া প্রশংসা শুনল জিসান। মনে মনে বলে, অহংকারী বসের বরফের দেয়ালটা মনে হয় গলতে শুরু করেছে। এই নীরব প্রশংসাটা আমার কাছে ওই $multi-million চুক্তির চেয়েও অনেক বেশি মূল্যবান মিস অহংকারী ম্যাডাম। রাত প্রায় 9টা। অফিসের বেসমেন্ট পার্কিং লটটা প্রায় ফাঁকা। তানিয়া বিরক্ত মুখে তার মার্সিডিজের ফ্ল্যাট টায়ারের দিকে তাকিয়ে আছে। সারাদিনের খাটুনির পর এই নতুন যন্ত্রণা তার মেজাজ আরো খারাপ করে দিল। সিরিয়াসলি, আজকে আমার গাড়ির টায়ারকে পাংচার হতে হলো? এর চেয়ে বাজে আর কি হতে পারে আমার জন্য? সে তার ফোনে ড্রাইভারকে কল করলো। কামাল ভাই, আপনি কোথায়? কি আপনার বাচ্চার শরীর খারাপ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারবেন না তাই তো? ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখছি কি করা যায়। আগে বাচ্চার চিকিৎসা করেন ভালো করে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। ফোনটা রেখে তানিয়া অসহায়ভাবে চারপাশে তাকালো। এই সময়ে এখানে একটা ট্যাক্সিও পাওয়া প্রায় অসম্ভব। সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই পার্কিং লটের অন্য প্রান্ত থেকে একটা বাইক স্টার্ট হওয়ার শব্দ হলো। আলো আধারিতে জিসানকে তার রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল। সে হেলমেটটা পরতে গিয়েই তানিয়াকে দেখতে পেল। জিসান বাইকটা থামিয়ে তানিয়ার দিকে এগিয়ে এলো। কি ব্যাপার ম্যাডাম, এত রাতে এখানে একা একা কি করছেন? গাড়ি কি তেল শেষ হয়ে যাওয়ায় অভিমান করে বসে পড়েছে? তানিয়া তার দিকে না তাকিয়ে রুক্ষ গলায় বলল, আপনার অপ্রয়োজনীয় রসিকতা শোনার মতো মানসিক অবস্থা আমার এখন নেই মিস্টার জিসান, আপনি যেতে পারেন। আরে চড়ছেন কেন? জিসান গাড়ির পাংচার হওয়া চাকাটার দিকে তাকিয়ে শীষ দিয়ে উঠল। ও তাহলে এই ব্যাপার। মনে হচ্ছে শুধু আপনার গাড়ির চাকারই নয়, আপনার অহংকারেরও কিছুটা হাওয়া বেরিয়ে গেছে, তাই না? এই কথাটা শোনার পর তানিয়া ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ঘুরে দাঁড়িয়ে জিসানের চোখের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, একদম ফাজলামো করবেন না। আপনার যদি সাহায্য করার ইচ্ছে না থাকে তাহলে এখান থেকে যান। আমার একার সমস্যা আমাকে সমাধান করতে দিন।
জিসান তার এই রাগী রূপটা দেখেও একটুও তমল না, বরং তার ঠোঁটের কোণের হাসিটা আরো চওড়া হলো। রাগলে কিন্তু আপনাকে বেশ সুন্দর লাগে ম্যাডাম, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার এই সুন্দর রাগী মুখটা আরো কিছুক্ষণ দেখতে হবে, কারণ এই চাকা বদলানো ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আর সৌভাগ্যক্রমে এই কাজটা আমি মোটামুটি ভালোই পারি। এই বলে জিসান কোনো উত্তরের অপেক্ষা না করেই তার বাইকের টুল বক্স থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি বের করে আনলো। তানিয়া অবাক হয়ে বলল, আপনাকে কিছু করতে হবে না, আমি মেকানিককে ফোন করছি। এই সময়ে গুলশানের এই এলাকায় আপনি কোনো মেকানিককে খুঁজে বের করার আগে সকালে মোড়ক ডাক দিয়ে দিবে ম্যাডাম। জিসান গাড়ির জ্যাকটা ঠিক জায়গায় লাগাতে লাগাতে বলল, তার চেয়ে বরং চুপচাপ 10টা মিনিট অপেক্ষা করুন, আশা করি আপনার দামি মার্সিডিজ গাড়িটাকে আমি পুরোপুরি নষ্ট করে ফেলবো না। তানিয়া আর কিছু বলতে পারল না। সে চুপ করে একটু দূরে সরে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। সে অবাক হয়ে দেখছিল যে ছেলেটা অফিসে সারাক্ষণ হাসি খুশি আর মজা করে বেড়ায়, সে কত মনোযোগ দিয়ে কাজটা করছে। ফর্মাল শার্টের হাতা গুটিয়ে হাতে কালি মেখে সে নিপুণভাবে চাকাটা বদলাতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে জিসান স্টেপনি টায়ারটা লাগিয়ে ফেলল। কাজ শেষে এসে ঘেমে নিয়ে একাকার। তার ফর্সা শার্ট আর হাতে মুখে গ্রিজ আর কালি লেগে আছে। সে উঠে দাঁড়িয়ে হাতের কালি শার্টে মুছতে মুছতে বলল, কাজ শেষ ম্যাডাম, আপাতত এটা দিয়ে বাড়ি চলে যেতে পারবেন। কাল সকালে মেকানিককে দেখিয়ে নেবেন। তানিয়া তার দিকে এগিয়ে এলাম। জিসানের এই কালিমাখা পরিশ্রমী রূপটা তার ভেতরটাকে কেমন যেন নাড়িয়ে দিল। তার মুখে লেগে থাকা কালির দাগটার দিকে তাকিয়ে নিজের অজান্তে সে তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ধবধবে সাদা রুমাল বের করলো। এটা এটা ধরুন। সে রুমালটা জিসানের দিকে বাড়িয়ে দিল। জিসান তার হাতের দিকে তাকিয়ে বলল, আরে না না, আপনার এত সুন্দর রুমালটা আমি নষ্ট করতে চাই না। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিব। আমি কিছু শুনতে চাই না, আপনার মুখের অবস্থা দেখুন, মনে হচ্ছে কয়লার খনি থেকে উঠে এসেছেন। এ বলে সে নিজেই এক পা এগিয়ে গেল। তারপর কিছু না ভেবেই নিজের অজান্তেই রুমালটা দিয়ে আলতো করে জিসানের গালের কালিটা মুছে দিতে লাগলো। মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল। জিসান স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তানিয়ার আঙ্গুলে নরম ছোঁয়া, তার পারফিউমের মিষ্টি গন্ধ, সবকিছু মিলে জিসানের ভেতরটা তোলপাড় করে দিচ্ছিল। তানিয়া নিজেও যেন ঘোরের মধ্যে ছিল। সে কেন এটা করছে তা সে নিজেও জানে না। তার শুধু মনে হচ্ছিল এই পরিশ্রমী মুখটা এত অপরিষ্কার থাকতে পারে না। কালিটা মুছে দেওয়ার পর সে যখন জিসানের চোখের দিকে তাকালো, তখন তার হুঁশ ফিরল। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। পার্কিং লটের নিস্তব্ধতায় শুধু তাদের দুজনের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। এক অচেনা অনুভূতিতে দুজনের শরীরেই যেন বিদ্যুৎ খেলে গেল। তানিয়া দ্রুত নিজেকে সামলে নিয়ে দুপা পিছিয়ে গেল। তার গাল দুটো লজ্জে লাল হয়ে গেছে। সে অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি, আমি আসলে। জিসানও সহজ হওয়ার চেষ্টা করে একটা ঢোক গিলে বলল, ইটস ওকে ম্যাডাম, আর ধন্যবাদ চাকাটা বদলানোর জন্য নয়, আপনার এই সাহায্যের জন্য। পার্কিং লটে আবার এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। তানিয়া তার গাড়ির দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, আজকের জন্য অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে ঋণী রইলাম। দয়া করে ঋণী শব্দটি ব্যবহার করবেন না ম্যাডাম, মাঝে মাঝে কিছু কাজ হিসাবের খাতার বাইরেও করতে হয়। ভালো থাকবেন। এই বলে জিসান হেলমেট পরে তার বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। তানিয়া তার গাড়িতে বসে রইল, তার হাতে তখনও ধরা সেই কালিমাখা রুমালটা। সে রুমালটার দিকে তাকিয়ে রইল। তার হৃৎপিণ্ড তখনও অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে। সে বুঝতে পারছিল না তার সাথে ঠিক কি হলো, কিন্তু একটা বিষয় সে নিশ্চিত ছিল, আজকের এই রাতের ঘটনাটা সে সহজে ভুলতে পারবে না। অহংকারী বসের খোলসের ভেতর থেকে একজন নারী মন যেন উকি দিয়ে গেল, যার কারণ সে নিজেও জানে না। আরও 2 দিন পর ম্যাডাম, সুপার ড্যাড ক্যাম্পেইনের ফাইনাল বাজেটটা অ্যাপ্রুভালের জন্য আপনার সাইন লাগবে, আর মিস্টার হ্যারিসনের সাথে চুক্তির কাগজপত্র রেডি। আপনি একবার চোখ বুলিয়ে নিলেই। সন্ধ্যা 7টা। জিসান তানিয়ার কেবিনে দাঁড়িয়ে নিজের
কাজের আপডেট দিচ্ছিল। তানিয়া মনোযোগ দিয়ে ফাইলগুলো দেখছিল। পুরো অফিসে তখন কেমন একটা শান্ত ঘরোয়া পরিবেশ। বেশিরভাগ কর্মী চলে গেছে। হঠাৎ তানিয়ার ব্যক্তিগত ফোনটা বেজে উঠল। স্ক্রিনে হসপিটাল লেখাটা দেখেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত ফোনটা তুলে নিল। হ্যালো, হ্যাঁ আমি তানিয়া চৌধুরী বলছি। কি বাবার অবস্থা আবার খারাপ হয়েছে? কিন্তু সকালেও তো কথা বললাম। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। রাখতেই তানিয়ার হাত পা কাঁপতে শুরু করলো। তার চোখে জল প্রায় কেবিনে আসার উপক্রম। বেরিয়ে আসার উপক্রম। সে দ্রুত তার ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বিড়বিড় করে বলল, আমার এখনই যেতে হবে, বাবার কাছে যেতে হবে। জিসান তার অবস্থা দেখে এগিয়ে এলো। ম্যাডাম, সব ঠিক আছে? আঙ্কেলের কি হয়েছে? তানিয়ার কণ্ঠস্বর কান্নায় প্রায় বুঝে এসেছে। জানি না, হাসপাতাল থেকে ফোন করেছিল, বলল বাবার অবস্থা ভালো না, আমাকে এখনই যেতে হবে। কিন্তু কামাল ভাইও তো নেই, ওনার বাবা অসুস্থ, আমি কিভাবে যাব এত দূরে? তার চোখে মুখে রাজ্যের অসহায়ত্ব। যে নারীটা পুরো অফিসকে এক আঙ্গুলে ইশারায় চালায়, সে এখনো কমপ্লিটমেন্ট ভেঙে পড়েছে। জিসান এক মুহূর্ত দেরি করলো না। সে কোনো প্রশ্ন না করে, কোনো অনুমতি অপেক্ষা না করে টেবিল থেকে তার বাইকের চাবিটা তুলে নিল। চলুন। কোথায়? হাসপাতালে। এই মুহূর্তে ঢাকার জ্যাম ঠেলে গাড়ি নিয়ে বের হলে আপনি মাঝপথে আটকে থাকবেন। বাইকের চেয়ে দ্রুত আর কিছু নেই এখন। উঠুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তানি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। সে শুধু দ্বিধাগ্রস্ত চোখে জিসানের দিকে তাকিয়ে রইল। তার অহংকার, তার পদের বড়াই, এই মুহূর্তে সবকিছু যেন অর্থহীন মনে হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয় ম্যাডাম। জিসান তার হাত থেকে ফাইলগুলো নিয়ে টেবিলে রাখলো। এই মুহূর্তে আপনার বাবার কাছে আপনার থাকাটা সবচেয়ে বেশি জরুরি। বাকি সবকিছু পরে ভাবা যাবে। প্লিজ আর দেরি করবেন না। জিসানের কণ্ঠের সিনক্রেট আর চোখের গভীরতা তানিয়াকে আর কোনো দ্বিধাই রাখলো না। সে নীরবে মাথা নেড়ে জিসানের পেছন পেছন কেবিন থেকে বেরিয়ে এলো। বেসমেন্ট নেমেই জিসান তার বাইকটা স্টার্ট দিল। সে নিজের হেলমেট খুলে তানিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে নিন। তাহলে আপনি? আমার অভ্যাস আছে, আপনার সেফটিটা বেশি দরকারি। জিসান জোর করে হেলমেটটা তার মাথায় পরিয়ে দিল। এখন শক্ত করে ধরে বসুন, রাস্তাটা হয়তো খুব মসৃণ হবে না। তানিয়া কোনো কথা না বলে চুপচাপ বাইকে উঠে বসলো। ঢাকার ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, কোনো কিছুই তার কানে ঢুকছিল না। সে শুধু জিসানের শার্টটা শক্ত করে আঁকড়ে ধরে রইল। জিসানের চওড়া পিঠটা যেন এই মুহূর্তের জন্য তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। ঝড়ের বেগে ছুটে চলা বাইকের বাতাস তার চোখের জল শুকিয়ে যাচ্ছিল। হাসপাতালে পৌঁছাতেই তাদের 15 মিনিটের বেশি লাগলো না। তানিয়া বাইক থেকে নেমে দৌড়ে আইসিইউর দিকে ছুটে গেল। জিসান পার্কিংয়ে বাইকটা রেখে তার পেছন পেছন গেল। আইসিইউর কাছের দেওয়ালের ওপাশ থেকে তানিয়া তার বাবাকে দেখছে। রহমান চৌধুরীর শরীরে নানা রকম নল লাগানো। তিনি ঘুমিয়ে আছেন। ডাক্তার বেরিয়ে এসে তানিয়াকে আশ্বস্ত করলেন। ডাক্তারের কথা শুনে তানিয়ার শরীর থেকে যেন একটা বিশাল বোঝা নেমে গেল। সে ধপ করে করিডোরের একটা চেয়ারে বসে পড়ল এবং দুহাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার এতদিনে চেপে রাখা সব ভয়, সব যন্ত্রণা যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জিসান কোনো কথা না বলে একটু দূরে দাঁড়িয়ে রইল। সে তানিয়াকে তার মতো করে একা থাকতে দিল। কিছুক্ষণ পর সে পাশের দোকান থেকে এক বোতল পানি আর একটা স্যান্ডউইচ কিনে নিয়ে এলো। সে তানিয়ার পাশে বসে পানির বোতলটা তার দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, একটু পানি খেয়ে নিন। আর কিছু খেয়ে নিন ম্যাডাম, আপনাকে অনেক ধকল পোহাতে হয়েছে। তানিয়া শুধু মুখ তুলে তাকালো। তার চোখ দুটো কান্নার কারণে লাল হয়ে আছে। সে কাঁপা কাঁপা হাতে পানির বোতলটা নিল, কিন্তু স্যান্ডউইচটা নিল না। আমার যেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। আঙ্কেল যদি ঘুম থেকে উঠে দেখেন তার শক্তিশালী মেয়েটা নিজে অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তিনি আরো বেশি চিন্তা করবেন। আপনাকে এখন নিজের জন্যও শক্ত থাকতে হবে। জিসানের এই কথাগুলো তানিয়া হৃদয়ে গিয়ে লাগলো। সে আর আপত্তি করলো না।
চুপচাপ স্যান্ডউইচটা হাতে নিয়ে ছোট ছোট করে খেতে লাগলো। সেই রাতে জিসান কিছুই না বলে হাসপাতালে করিডোরে চুপচাপ তানিয়ার পাশে বসে রইল। সে কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করলো না, কোনো সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করলো না। সে শুধু তার উপস্থিতি দিয়ে তানিয়াকে বোঝানোর চেষ্টা করলো যে এই কঠিন সময়ে সে একা নয়। মাঝরাতে তানিয়ার বাবা রহমান চৌধুরী জ্ঞান ফিরল। তিনি ইশারায় তানিয়াকে ডাকলেন। তানিয়া ভেতরে যাওয়ার আগে জিসানের দিকে একবার ফিরে তাকালো। তার চোখে ছিল একরাশ কৃতজ্ঞতা। ভোর হওয়ার ঠিক আগে তানিয়া আইসিইউ থেকে বেরিয়ে এলো। তার মুখে এখন স্বস্তির ছাপ। বাবা এখন অনেক ভালো আছেন, আমার সাথে কথাও বলেছেন। জিসান চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল। তানিয়া ডাকে তার ঘুম ভেঙে গেল। সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে বলল, আলহামদুলিল্লাহ, চলুন তাহলে আপনাকে বাড়ি পৌঁছে দেই, আপনারও বিশ্রাম দরকার। ফেরার পথও বাইকে কোনো কথা হলো না, কিন্তু এবারে নীরবতাটা ছিল অনেক বেশি সহজ, অনেক বেশি ভরসাপূর্ণ। তানিয়ার বাড়ির সামনে এসে জিসান বাইক থামালো। তানিয়া হেলমেটটা খুলে জিসানের হাতে দিয়ে শান্ত গলায় বলল, আজকে রাতের জন্য আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো তা আমার জানা নেই জিসান। এই প্রথমবার সে জিসানকে মিস্টার ছাড়া শুধু নামে ডাকলো। জিসান মৃদু হাসলো। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ম্যাডাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, একজন সহকর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে। আপনি বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেবেন, আর অফিসে আসার জন্য একদম তাড়াহুড়ো করবেন না। জি ম্যাডাম। তানিয়া আর কিছু না বলে তার ফ্ল্যাটের দিকে হেঁটে গেল। হুট করে আবার পিছন ঘুরে বলল, জি ম্যাডাম। বাসায় গিয়ে ঘুমাবেন, কিন্তু মোবাইল আবার নতুন কোনো মিম বানানোর চিন্তা যেন না আসে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, মনে থাকে যেন আগামীকাল অফিসে দেখা হবে। ইনশাআল্লাহ ম্যাডাম। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। জিসান কিছুক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে তারপর নিজের বাইকটা স্টার্ট দিল। সে জানতো আজকের এই রাতটা তাদের দুজনের সম্পর্কের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তারা এখন শুধু বস আর কর্মচারী নয়, তারা একে অপরের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গী। সেদিন বিকেল 4টায় ঘুম ভাঙল জিসানের। প্রায় একটানা 10 ঘন্টা ঘুমানোর পর শরীরটা কিছুটা ঝরঝরে লাগছে। সে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দেখল তার ফোন ভর্তি মিসড কল আর মেসেজ। বেশিরভাগই অফিসের কবিরের একটা মেসেজ লেখা, ভাই আপনি কই? ম্যাডামও অফিসে আসেননি, আপনিও উঠাও, কাহিনী কি? জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে কবিরকে ফোন দিয়ে সংক্ষেপে জানালো যে সে আজ অফিসে যাবে না। তারপর সে রান্নাঘরে গিয়ে কফি বানাতে লাগলো। গতকাল রাতের ঘটনাগুলো তার মাথায় সিনেমার মতো ঘুরছিল। তানিয়া সেই অসহায় কান্না ভেজা মুখটা সে কিছুতেই ভুলতে পারছিল না। ঠিক তখনই তানিয়ার নম্বর থেকে তার ফোনে একটি মেসেজ এলো। ঘুম হয়েছে? আশা করি আপনি আমার কথা শুনে বিশ্রাম নিয়েছেন। আমি আজ অফিসে যাব না, আপনিও ছুটি নিন। আর হ্যাঁ, বাবার অবস্থা এখন স্থিতিশীল। আপনার সাহায্যের জন্য আবারও ধন্যবাদ। মেসেজটা পড়ে জিসানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে দ্রুত রিপ্লাই লিখল, ঘুমের স্টক প্রায় শেষ করে ফেলেছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি ভালো আছি। আঙ্কেলের খবর শুনে খুব ভালো লাগলো, আপনারও বিশ্রাম দরকার, টেক কেয়ার। এই মেসেজ চালাচালির পর দুজনের মনে হলো আজ অফিসে না গিয়ে ঠিকই করেছে। কিন্তু পরের দিন সকালে অফিসে ঢোকার পর পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগলো। তানিয়া আর জিসান প্রায় একই সময়ে অফিসে পৌঁছালো। লিফটের সামনে দুজনে দেখা হতেই এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। জিসান প্রথমেই নীরবতা ভাঙল। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আজ সকালে হাসপাতাল থেকে কল এসেছিল, তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর ম্যাডাম, শুনে খুব খুশি হলাম। লিফট এসে পড়ে তারা আর কথা বাড়ালো না, কিন্তু ফ্লোরে নামার পর থেকে জিসান লক্ষ্য করলো অফিসের সবাই তাদের দিকে আর চোখে তাকাচ্ছে আর ফিসফিস করছে। কবিতাকে দেখি দৌড়ে এলো। ভাই কি হয়েছে আপনাদের দুজনের? আপনারা দুজনেই কালকে একসাথে গায়েব ছিলেন, আজও প্রায় একসাথে অফিস ঢুকলেন। ম্যাডামের চোখ মুখও কেমন ফোলা ফোলা। সবাই তো বলা বলি করছে আপনাদের মধ্যে কিছু একটা চলছে। জিসান কপালে হাত দিয়ে বলল, মানুষের কল্পনা শক্তি যে কোথায় গিয়ে ঠেকতে পারে তার কোনো সীমা নেই। আরে ম্যাডামের বাবা অসুস্থ ছিলেন, তাই আমি শুধু তাকে একটু সাহায্য করেছি। ও এই ব্যাপার।
আমি তো শুনেছিলাম আপনারা নাকি পালিয়ে বিয়ে করতে গেছিলেন। চুপ করো ফাজিল। জিসান কবিরের মাথায় একটা চাটি মেরে নিজের ডেস্কে গিয়ে বসলো, কিন্তু সে বুঝতে পারছিল অফিসের এই গুঞ্জন সহজে থামা নয়। বিকেলে কাজের চাপে জিসানের মাথা ধরে গেল। সে অফিসের পেন্ট্রিতে গেল এক কাপ কড়া কফি বানানোর জন্য। কফির পাউডার আর চিনি নিয়ে এসে মগ রাখার তাকের দিকে হাত বাড়াতে দেখলো তার ব্যক্তিগত মগটা, যেটা সে বাসা থেকে এনেছিল, সেটা পরিষ্কার করেনি। গতকালের কফির দাগ লেগে আছে। ধুর, ক্লিনার ছেলেটা আমার মগটা ধুয়েও রাখিনি, এখন আমি কিসে কফি খাবো? সে এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ দেখলো কাউন্টারের এক কোণায় ধুয়ে পরিষ্কার করে রাখা একটা সাদা পোর্সোলিনের মগ রাখা আছে। মগটার ডিজাইন খুব সিম্পল কিন্তু এলিগ্যান্ট। জিসান এক মুহূর্তে চিনে ফেল এটা তানিয়ার মগ। সে প্রায় এই মগে ব্ল্যাক কফি খায়। এক মুহূর্তের জন্য সে ইতস্তত করলো বসের মগ ব্যবহার করাটা ঠিক হবে কিনা তা নিয়ে এসে দ্বিধায় পড়ে গেল। জিসান বিবি করে বলল, না, কি আর হবে, উনি তো আর জানতে পারছেন না। আর তাছাড়া আমার এখন ক্যাফেইনের প্রয়োজন, নীতি শাস্ত্রের নয়। এভাবে সে তানিয়ার মগে নিজের জন্য কফি ঢাললো। গরম মগটা হাতে নিয়ে সে যখন প্যান্ট্রি থেকে বের হতে যাবে, ঠিক তখনই দরজায় তানিয়ার সাথে তার ধাক্কা লাগার উপক্রম হলো। তানিয়াও কফি নিতেই এসেছিল। তার অবস্থাটাও জিসানের মতোই খুব একটা ভালো নয়। চোখের নিচে কালি জমেছে, চেহারায় ক্লান্তির ছাপ, তবে সে খুব পরিপাটি করে তৈরি হয়ে এসেছে যাতে কেউ তার ভেতরের অবস্থাটা বুঝতে না পারে। জিসানের হাতে নিজের মগটা দেখে তানিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ভুরু সামান্য কুঁচকে গেল। জিসানের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে ধরা পড়ে যাওয়ার ভয়ে শুকনো মুখে বলল, ম্যাডাম, শুভ বিকেল। আমি আসলে আমার মগটা খুঁজে পাচ্ছিলাম না, তাই। তানিয়া তার কথা শেষ করতে দিল না। সে জিসানের ক্লান্ত মুখের দিকে এবং তার হাতে ধরা কফির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। তার মুখে কোনো বিরক্তি নেই, কোনো রাগ নেই। সে শুধু শান্ত গলায় জিজ্ঞেস করলো, সমস্যা নেই। এই বলে সে কফি মেশিনের দিকে এগিয়ে গেল, যেন জিসানের তার মগ ব্যবহার করাটা কোনো বড় ঘটনাই নয়। সে একটা ডিসপোজেবল কাপ হাতে নিতেই জিসান দ্রুত বলে উঠল, ম্যাডাম প্লিজ, আপনি এটাতেই নিন। আমি তো মাত্র এক চুমুক দিয়েছি, আপনি বরং এটা শেষ করুন। আমার চেয়ে আপনারই এখন এটা বেশি দরকার। তানিয়া জিসানের বাড়িয়ে দেওয়া মগের দিকে তাকালো। যে বস তার ব্যক্তিগত জিনিসের অন্য কারো ছোঁয়া পর্যন্ত সহ্য করতে পারত না, সে আজ কোনো দ্বিধা করল না। পুরোটা লাগবে না, আমরা শেয়ার করতে পারি। এই বলে সে জিসানের হাত থেকে মগটা নিল এবং ছোট্ট একটা চুমুক দিল। তারপর সে আবার মগটা জিসানের দিকে ফিরিয়ে দিয়ে বলল, এবার আপনার পালা। সে কাপা কাপা হাতে মগটা নিল। যে জায়গায় তানিয়ার ঠোঁট লেগেছিল ঠিক সেই জায়গাতে নিজের ঠোঁট ছুঁয়ে সে কফিতে এক চুমুক দিল। কফির উষ্ণতার চেয়েও তানিয়ার ঠোঁটের স্পর্শের উষ্ণ অনুভূতিটা যেন তার সারা শরীরে বিদ্যুৎ বইয়ে দিল। একই মগ থেকে কফি শেয়ার করতে লাগলো তারা। এই ছোট্ট কাজটা, এই সাধারণ মুহূর্তটা তাদের দুজনের মধ্যে থাকা শেষ অদৃশ্য দেওয়ালটাকেও যেন ভেঙে চুরমার করে দিল। এখন আর কোনো বস নেই, কোনো কর্মচারী নেই, আছে শুধু দুজন ক্লান্ত মানুষ যারা একে অপরের কঠিন সময়ের পাশে ছিল এবং একে অপরের শক্তি হওয়ার চেষ্টা করেছে। কয়েক চুমুক কফি শেষ করার পর তানিয়া নিজেকে কিছুটা সামলে নিল। সে মগটা কাউন্টারে রেখে পেশাগত গলায় ফিরে যাওয়ার চেষ্টা করে বলল, আপনি ফিনিক্স গ্রুপের ফাইলটা নিয়ে কেবিনে আসুন, আমাদের হাতে বেশি সময় নেই। অবশ্যই ম্যাডাম, আমি 5 মিনিটের মধ্যেই সব ফাইল নিয়ে আপনার কেবিনে আসছি। তানিয়া আর কিছু না বলে প্যান্ট্রি থেকে বেরিয়ে গেল। কিন্তু তার চলে যাওয়ার পরও জিসান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতে তখনও কফির উষ্ণতা আর ঠোঁটে লেগে আছে একই মগের স্বাদ। সেই মগটার দিকে তাকিয়ে মুচকি হাসল, যে মগটা কিছুক্ষণ আগেও ছিল শুধু তার বসের ব্যক্তিগত সম্পত্তি, সেটা এখন তাদের দুজনের একটি শেয়ার্ড মেমোরি হয়ে গেল। জিসান বুঝতে পারল তাদের দুজনের অজান্তে তাদের গল্পটা এক নতুন দিকে মোড় নিচ্ছে। এই গল্পে এখন আর শুধু বুদ্ধির যুদ্ধ নেই, আছে বিশ্বাস, নির্ভরতা আর এক কাপ কফিতে ভাগ করে নেওয়া নীরব অনুভূতি। দেখেছিস আশফাক, জিসান ছেলেটা কিভাবে তরতর করে উপরে উঠে যাচ্ছে। আগে তো ম্যাডাম আমাদের ছাড়া কোনো মিটিং এর কথাই ভাবতেন না, দেখো
ফিনিক্স গ্রুপের এত বড় ডিলটার দায়িত্ব ওই ছোকরার কাঁধে। আমাদের কি এখানে ঘাস কাটার জন্য রাখা হয়েছে? অফিসে স্মোকিং জোনে দাঁড়িয়ে সিগারেটের লম্বা টান দিয়ে কথাগুলো বলল রাশেদ। তার গলা স্বরে স্পষ্ট ঈর্ষা। আশফাক, আরেকজন সিনিয়র ম্যানেজার, ধোয়া ছেড়ে সায় দিল। ঠিক বলেছিস, ছেলেটার কপাল বটে। মিস্টার হ্যারিসনের ডিলটা জিতিয়ে দেওয়ার পর থেকেই তো ম্যাডাম ওর উপর পুরোপুরি ফিদা। সেদিন শুনলাম ম্যাডামের বাবা অসুস্থ হওয়ার সারা রাত নাকি হসপিটালেও ছিল ওরা। ব্যাপারটাকে আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না রাশেদ। স্বাভাবিক? এই ইন্ডাস্ট্রিতে কোনো কিছু স্বাভাবিক নয় আশফাক, সবকিছুই একটা খেলা। আর জিসান খুব ভালো খেলোয়াড়, সে জানে কাকে কিভাবে পটাতে হয়। কেউ মনে যায় না এই খেলায় পুরনো খেলোয়াড়দের হারানো অতটা সহজ নয়। কি করতে চাস তুই? ম্যাডামের সাপোর্ট এখন পুরোপুরি ওর পেছনে। ওর ক্ষতি করতে গেলে তো হিতে বিপরীত হতে পারে। সাপোর্টের দেয়াল ভাঙতে বেশি সময় লাগে না বন্ধু, এমন একটা ধাক্কা দিতে হচ্ছে তো দেয়ালটা নিজের ভারেই ভেঙে পড়ে। আমি জিসানের জন্য এমন একটা ফাঁদ পাতবো যেখান থেকে ও আর কোনোদিন বেরোতে পারবে না। ম্যাডামের সবচেয়ে বিশ্বস্ত মানুষটা যে কোম্পানির সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, এটা যখন প্রমাণ হবে তখন ম্যাডামের চেহারাটা দেখার মতো। কয়েকদিন পর জিসান তার কিউবিকলে বসে ফিনিক্স গ্রুপ এর ডিলের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করছিল। তানিয়া তাকে এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব দিয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। হঠাৎ করে রাশেদ তার কিউবিকলে এসে কাঁধে হাত রাখলো। তার মুখে অস্বাভাবিক রকমের বন্ধুত্বপূর্ণ হাসি। কি খবর জিসান? শুনলাম ফিনিক্স গ্রুপের ডিলটা তুমি একাই সামলাচ্ছ। গ্রেট জব ম্যান, তোমার মতো ট্যালেন্টেড ছিল আমাদের কোম্পানিতে খুব দরকার। জিসান এই অপ্রত্যাশিত প্রশংসায় কিছুটা অবাক হলো। রাশেদ সাধারণত তাকে এড়িয়ে চলে। ধন্যবাদ রাশেদ ভাই, আমি আমার শেয়ারটা দেওয়ার চেষ্টা করছি। সে তো আমি জানি। আচ্ছা শোনো, আমার কাছে আর্কাইভ রুমে কিছু পুরনো ফাইন্যান্সিয়াল ডেটা আছে যা এই ডিলে তোমার খুব কাজে আসতে পারে। ফাইলগুলো টপ সিক্রেট, রহমান চৌধুরী স্যার নিজে এগুলো তৈরি করেছে। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। সত্যি রাশেদ ভাই, তাহলে তো খুবই ভালো হয়। আমার কিছু পুরনো ডেটা আসলেই খুব দরকার ছিল। নো প্রবলেম ইয়াং ম্যান, বন্ধুত্বের খাতিরে এতটুকু করতেই পারি। চলো এখনই তোমাকে ফাইলগুলো দেখিয়ে দিচ্ছি। রাশেদ জিসানকে নিয়ে বিশাল ধুলোমাখা আর্কাইড রুমে ঢুকলো। সারি সারি ফাইলের তাকের মধ্যে থেকে সে একটা পুরনো লাল রঙের ফাইল বের করলো। রাশেদ ফাইলটা জিসানের হাতে দিয়ে বলল, এই নাও, এটার মধ্যে ফিনিক্স গ্রুপের সাথে আমাদের পুরনো কিছু ব্যবসার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, তবে খুব সাবধান। এটা কোম্পানি খুব কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। কাজ শেষে অন্য কাউকে না দিয়ে সরাসরি আমার কাছে ফেরত দিও। আমি জায়গা মতো রেখে দিব। লগ বুকে আমি এন্ট্রি করে রাখছি যে ফাইলটা তোমার কাছে আছে। অবশ্যই রাশেদ ভাই, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। জিসান সরল বিশ্বাসে ফাইলটা নিয়ে তার ডেস্কে ফিরে এলো। সে জানতো না এই ফাইলটাই তার বিরুদ্ধে পাতা সবচেয়ে বড় ফাঁদ। কারণ এই ফাইলের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠার ছবি রাশেদ আগেই তুলে রেখেছিল এবং সেগুলো ইমেলের মাধ্যমে প্রতিপক্ষ ফিনিক্স গ্রুপের এক কর্মচারীর কাছে বেনামে পাঠিয়ে দিয়েছিল। তার প্ল্যান ছিল যখন ডিলের তথ্য ফাঁস হওয়ার খবরটা জানাজানি হবে তখন আর্কাইভের লগবুক এবং সিসিটিভি ফুটেজ দেখিয়ে সে সহজে প্রমাণ করে দেবে যে এই ফাইলটা শেষবার জিসানি নিয়েছিল এবং সেই এই বিশ্বাসঘাতকতার জন্য দায়ী। যেমন পরিকল্পনা তেমনি কাজ হলো। 4 দিন পরেই বোর্ডরুমে তানিয়া চিৎকার করে উঠল, এটা অসম্ভব। ফিনিক্স গ্রুপ আমাদের সাথে ডিলটা বাতিল করে দিয়েছে। কিন্তু কেন? সবকিছু তো ফাইনাল হয়ে গিয়েছিল। বোর্ডরুমে পিনপতন নীরবতা। তানিয়া চিৎকারে ঘরে বাতাস পর্যন্ত কেঁপে উঠল। তার সামনে বসা কোম্পানির ডিরেক্টরদের মুখ থমথমে। ফিনিক্স গ্রুপের সিওর পাঠানো একটা ইমেল তখন প্রজেক্টরের বড় স্ক্রিনে ভাসছে। সেখানে স্পষ্ট লেখা। একজন ডিরেক্টর, মিস্টার জামান, উঠে দাঁড়িয়ে বলল, তানিয়া, ব্যাপারটা খুবই গুরুতর। আমাদের ডিলের ফাইনাল প্রসেসটা কোনোভাবে লিক হয়ে গেছে, আর সেটা আমাদের প্রতিপক্ষ কোম্পানির হাতে পৌঁছে গেছে। তারা আমাদের চেয়েও কম রেট কোট করে ডিলটা নিয়ে নিয়েছে। কিন্তু কিভাবে? এই ডিলের তথ্য তো মাত্র কয়েকজন জানতো। তানিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই রাশেদ উঠে দাঁড়ালো। তার মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু চোখে ধূর্ততার হাসি। ম্যাডাম, আমি মনে হয় জানি তথ্যটা কিভাবে লিক হয়েছে। সবার দৃষ্টি রাশেদের দিকে ঘুরে গেল। তানিয়া জিজ্ঞেস করল, কিভাবে?
আর্কাইভ রুমের লগবুক অনুযায়ী ডিলের সাথে সম্পর্কিত টপ সিক্রেট লাল ফাইলটা গত 3 দিন ধরে মার্কেটিং ডিপার্টমেন্টের একজন জুনিয়র এক্সিকিউটিভ মিস্টার জিসান আহমেদের কাছে ছিল। এই কথাটা শোনার সাথে সাথে বোর্ডরুমে একটা গুঞ্জন শুরু হলো। সবার সন্দেহের তীর ঘুরে গেল জিসানের দিকে। জিসান যে ঘরের এক কোণে দাঁড়িয়েছিল, সে বজ্রহতের মতো স্তব্ধ হয়ে গেল। জিসান কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছেন এসব রাশেদ ভাই? হ্যাঁ, আমি ফাইলটা নিয়েছিলাম, কিন্তু আমি তো শুধু ডেটা অ্যানালাইসিসের জন্য। তাহলে এই ছবিগুলো কি বলছে জিসান? রাশেদ তার ফোনটা বের করে কয়েকটা ছবি দেখালো। ছবিগুলোতে দেখা যাচ্ছে জিসান আর্কাইভ রুম থেকে সেই লাল ফাইলটা হাতে নিয়ে বের হচ্ছে। এই ছবিগুলো আমাকে একজন সিকিউরিটি গার্ড দিয়েছে। সে দেখেছে তুমি ফাইলটা নিয়ে তোমার ডেস্কে না গিয়ে সোজা অফিসের বাইরে চলে যাচ্ছিলে। এটা ডাহা মিথ্যা কথা। আমি ফাইল নিয়ে সোজা আমার ডেস্কে গিয়েছিলাম। মিস্টার জামান কঠোর গলায় বলেন, যথেষ্ট হয়েছে, সবকিছুই পানির মতো পরিষ্কার। একটা নতুন ছেলে যে অল্প দিনেই সবার চোখে পড়ার জন্য যা খুশি তাই করতে পারে, টাকার লোভে সে এই কাজটা করতেই পারে। তানিয়া, আমি মনে করি এই ছেলের বিরুদ্ধে এখনই পুলিশ অভিযোগ করা উচিত। জিসানের পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। সে অসহায়ভাবে তানিয়ার দিকে তাকালো। তার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষগুলো কিছুদিন আগেও তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারা আজ তাকে এত সহজে বিশ্বাসঘাতক ভেবে নিচ্ছে। সবার সব কথা শোনার পর তানিয়া এতক্ষণ চুপ করেছিল। তার মুখ দেখে কিছুই বোঝার উপায় ছিল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরো রুমের দৃষ্টি তখন তার উপর। আপনাদের সবার কথা শেষ হয়েছে? বেশ, এবার আমার কথা শুনুন। রাশেদ, আপনি বললেন জিসান ফাইলটা নিয়ে অফিসের বাইরে চলে গিয়েছিল, তাই তো? আর আপনার কাছে প্রমাণ হিসাবে আছে একজন সিকিউরিটি গার্ডের মুখের কথা আর কয়েকটা ছবি, যেখানে তাকে ফাইল হাতে দেখা যাচ্ছে। জি ম্যাডাম। তানিয়া তার ডেস্কের দিকে এগিয়ে গেল, হাতে একটা ট্যাব নিল। তাহলে আমার কাছে যে প্রমাণটা আছে সেটা হয়তো আপনার দেখা উচিত, তাই না? সে ট্যাবের স্ক্রিনটা প্রজেক্টরে কানেক্ট করলো। স্ক্রিনে ভেসে উঠল অফিসের পার্কিং লটে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দেখুন, জিসান যেদিন সন্ধ্যায় অফিস থেকে বের হচ্ছে, কিন্তু তার হাতে কোনো ফাইল নেই। সে সোজা তার বাইকের কাছে গিয়ে হেলমেট পরে বেরিয়ে যাচ্ছে। তানিয়া এবার আর্কাইভ রুমের ফুটেজটা প্লে করলো, যেখানে দেখা যাচ্ছে রাশেদ নিজেই জিসানকে ফাইলটা দিচ্ছে। ফুটেজ অনুযায়ী জিসান ফাইলটা নিয়েছিল বিকেল 5টায় আর অফিস থেকে বের হয়েছে সন্ধ্যা 7টায়। রাশেদ, আপনার কি মনে হয় কোনো বিশ্বাসঘাতক তথ্য পাচার করার জন্য 2 ঘন্টা ধরে অফিসে বসে থাকবে আর তারপর খালি হাতে বেরিয়ে যাবে? কিন্তু গার্ড তো আমাকে বলল। কোন গার্ড? সেই গার্ড যাকে আপনি গতকাল বিকেলে আপনার কেবিনে ডেকে পাঠিয়েছিলেন, সেই গার্ড যার বাচ্চার স্কুলের অ্যাডমিশনের জন্য আপনি সুপারিশ করেছেন। এই কথায় রাশেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে বুঝতে পারছিল তার খেলাটা ধরে ফেলেছে তানিয়া। তানিয়া এবার ডিরেক্টরদের দিকে ফিরে বলল, আমি মানছি আমাদের তথ্য লিক হয়েছে, কিন্তু তার জন্য জিসান দায়ী নয়। কারণ আমি ওকে বিশ্বাস করি। আমি গত কয়েক মাসে জিসানকে খুব কাছ থেকে দেখেছি। যে ছেলে কোম্পানির সম্মান বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারে, সে টাকার লোভে কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমি আমার টিমের সদস্যকে বিশ্বাস করি, আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আসল অপরাধীকে খুঁজে বের করবই, কিন্তু কোনো নির্দোষ মানুষকে আমি বলির পাঠা হতে দেব না। এই প্রথম তানিয়া জনসমক্ষে এত দৃঢ়ভাবে জিসানের পক্ষ নিল। তার এই আস্থা, তার এই বিশ্বাস জিসানের চোখে জল এনে দিল। তার মনে হলো সারা দুনিয়া তার বিরুদ্ধে গেলেও এই একজন মানুষ তার পাশে থাকবে। বোর্ডরুমের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। ডিরেক্টররা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে ঘামছিল। তানিয়া জিসানের দিকে তাকে চোখের ইশারায় তাকে আশ্বস্ত করল। জিসান বুঝতে পারল সে শুধু তার চাকরি ফিরে পায়নি, সে এমন একজনের বিশ্বাস অর্জন করেছে যা হাজারটা ডিলের চেয়েও অনেক বেশি মূল্যবান। কিছুক্ষণ পর, তানিয়া মা, কেমন আছিস? আর তোর বাবা কেমন আছেন এখন? আঙ্কেল, আপনি? হ্যাঁ, হুট করে না বলে এসে কি অপরাধ করে ফেললাম? না আঙ্কেল, এসেছেন, খুব ভালো করেছেন, বসুন। ইনি হলেন চৌধুরী গ্রুপের পুরনো এবং সবচেয়ে সম্মানিত ক্লায়েন্ট মজিদ চৌধুরী। অফিসে ঢুকেই তানিয়াকে জড়িয়ে ধরে কথাটা বলেন। ষাটোর্ধ্ব এই মানুষটি তানিয়ার বাবা রহমান চৌধুরী খুব কাছের বন্ধু। তানিয়া মিষ্টি হেসে বলল, আমি ভালো আছি আঙ্কেল, বাবাও এখন আগের চেয়ে অনেক ভালো। আপনি বসুন,
আপনার সাথে বিজনেসের পাশাপাশি অনেক ব্যক্তিগত কথাও আছে। মজিদ চৌধুরী সোফাতে বসতে বসতে বলেন, আরে বিজনেস তো পরে, আগে বল তোর বিয়ের কি খবর? তোর বাবা তো দিনরাত শুধু এই নিয়েই চিন্তা করে। আঙ্কেল প্লিজ, এখন এত কাজের চাপ। ঠিক তখনই জিসান একটা ফাইল হাতে নিয়ে কেবিনে ঢুকলো। ম্যাডাম, ফিনিক্স গ্রুপের ফাইনাল রিপোর্টটা। কথাটা শেষ করার আগেই তার চোখ পড়ল মজিদ চৌধুরীর উপর। সে কিছুটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। মজিদ চৌধুরী জিসানের দিকে তাকিয়ে ভুরুকুচকে তানিয়াকে জিজ্ঞেস করলেন, তানিয়া, এই ছেলেটাকে আগে তো দেখিনি, দেখতেও তো বেশ সুদর্শন। তানিয়া কিছু বলার আগেই জিসান নিচ থেকে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি জিসান আহমেদ, এখানকার মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি। মজিদ চৌধুরী জিসানের আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে বেশ মুগ্ধ হলেন। তিনি হঠাৎ করে হো হো করে হেসে উঠলেন। বাবা, তানিয়া তুই তো আমাকে কিছুই বলিসনি, তাহলে এই সেই ভাগ্যবান ছেলে। রাহমান তো আমাকে বলেছিল তুই নিজের পছন্দেই বিয়ে করেছিস। আমি তো ভাবতেও পারিনি তুই অফিসে নিজের স্বামীকে কর্মচারী হিসেবে পরিচয় দিবি। তোদের এই জেনারেশনের কাণ্ড কারখানাই আলাদা। এই কথাটা শোনার সাথে সাথেই তানিয়া এবং জিসান দুজনের মাথাতেই যেন আকাশ ভেঙে পড়ল। তারা হতবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। তানিয়া দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আঙ্কেল আপনি ভুল বুঝছেন, জিসান আমার স্বামী নয়, ও আমাদের এমপ্লয়ি। আরে রাখ তোদের এমপ্লয়ি, আমি কি বাচ্চা ছেলে নাকি যে কিছুই বুঝি না? তোদের দুজনের চোখের দিকে তাকালেই বোঝা যায় তোদের মধ্যে কি চলছে। রহমান আমাকে সব বলেছে। তানিয়া বুঝতে পারল তার বাবা হয়তো বন্ধুর কাছে তার বিয়ে নিয়ে দুশ্চিন্তার কথা বলতে গিয়ে এমন কিছু বলেছেন যা মজিদ আঙ্কেল ভুল বুঝছেন। আর এখন সত্যিটা বলে তিনি হয়তো অপমানিত বোধ করবেন এবং তাদের ব্যবসার ক্ষতি হতে পারে, কারণ মজিদ চৌধুরী পারিবারিক মূল্যবোধকে খুব বেশি গুরুত্ব দেন। তানিয়া সহজভাবে জিসানের দিকে তাকালো। জিসান চোখের ইশারায় তাকে শান্ত থাকতে বলল। সে বুঝতে পারছিল এমন পরিস্থিতি সামাল দেওয়াটা খুব জরুরি। জিসান এগিয়ে এসে মজিদ চৌধুরীর পাশে বসে বলল, আসলে আঙ্কেল, আমরা চেয়েছিলাম আপনাকে সারপ্রাইজ দেব, কিন্তু আপনি তো আমাদের চেয়েও এক ধাপে গিয়ে। তানিয়া আসলে একটু লাজুক তো, তাই অফিসের সবার সামনে আমাদের সম্পর্কটা নিয়ে কথা বলতে চায় না। মজিদ চৌধুরী জিসানের পিঠ চাপড়ে দিয়ে বলেন, এই তো, জামাই তো আমার বেশ চটপটে। আমি জানতাম আমার তানিয়ার পছন্দ খারাপ হতে পারে না। যাক, আজ রাতে আমার বাসায় তোদের দুজনের ডিনারের দাওয়াত, কোনো কিন্তু আমি শুনবো না। এই বলে তিনি তানিয়ার দিকে ফিরে বললেন, আর হ্যাঁ, জামাইকে নিয়ে সময় মতো চলে আসবি। তোদের নতুন সংসার কেমন চলছে সেই গল্পও তো শুনতে হবে। মজিদ চৌধুরী চলে যাওয়ার পর কেবিনে পিনপতন নীরবতা নেমে এলো। তানিয়া মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। হোয়াট হ্যাপেন্ড? বাবা আঙ্কেলকে কি বলেছেন? আর আঙ্কেলই বা কি বুঝলেন? এখন কি হবে জিসান? এই ডিলটা আমাদের জন্য খুবই জরুরি। আঙ্কেল যদি সত্যি সত্যি জানতে পারে তাহলে তিনি হয়তো অপমানিত বোধ করবেন। জিসান কিছুক্ষণ ভাবলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মনে হয় আমাদের হাতে আর কোনো উপায় নেই ম্যাডাম। আজকে রাতের জন্য আমাদের এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। অসম্ভব! আমি আপনার সাথে আমার স্বামী হওয়ার অভিনয় করব? আপনি কি পাগল হয়ে গেছেন? তাহলে আপনিই বলুন, আর কি করার আছে? আপনি কি আপনার বাবার এত পুরনো একজন বন্ধুর বিশ্বাস ভাঙতে চান? তার চেয়ে আজকে রাতটা কোনোভাবে সামলে নেওয়াটা কি বেশি বুদ্ধিমানের কাজ নয়? প্লিজ ম্যাডাম, এটা শুধু আমাদের কোম্পানির সম্মানের প্রশ্ন নয়, এটা আপনার বাবার সম্মানেরও প্রশ্ন। জিসানের যুক্তির কাছে তানিয়া হার মানল। সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। ঠিক আছে, মনে রাখবেন এটা শুধু আজকে রাতের জন্য, আর অফিসে এই বিষয় নিয়ে কোনো কথা হবে না। ডিল ম্যাডাম। সেই রাতে তানিয়া আর জিসান মজিদ চৌধুরীর বাসায় গেল। তানিয়া একটা সুন্দর শাড়ি পরেছে আর জিসান পরেছে একটা এলিগেন্ট পাঞ্জাবি। তাদের দুজনকে একসাথে দেখে সত্যি মনে হচ্ছিল তারা এক সুখী নব দম্পতি। ডিনারের পুরোটা সময় জুড়ে চলল তাদের অসাধারণ অভিনয়। জিসান তার স্বাভাবিক রসবোধ দিয়ে পুরো আসর মাতিয়ে রাখলো। সে তানিয়ার প্লেটে খাবার তুলে দিচ্ছিল, তার প্রশংসা করছিল আর তাদের প্রেমের মজার মজার গল্প শোনাচ্ছিল। জিসান তানিয়ার দিকে তাকিয়ে বলল, জানেন আঙ্কেল, ও তো বাইরে থেকে দেখতে খুব কঠিন, অফিসের সবাই ওকে ভয় পায়, কিন্তু বাড়ির ভেতরে ও একদম অন্যরকম। মাঝে মাঝে তো এমন বাচ্চামো করে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তানিয়া
প্রথমে কিছুটা অস্বস্তিতে থাকলো জিসানের সহজ সাবলী অভিনয় দেখে সেও ধীরে ধীরে তাল মেলাতে শুরু করলো। সেও জিসানের দিকে তাকিয়ে হাসছিল, তার কথাই সায় দিচ্ছিল। তানিয়া জিসানের দিকে তাকিয়ে বলল, আর ও কম যায় না। আঙ্কেল সারাক্ষণ আমাকে হাসানোর জন্য এমন কাণ্ড করে। ওর জন্যই আমার এত কাজের চাপ ও হালকা মনে হয়। অভিনয়ের সময় তাদের খুনসুটি, একে অপরের প্রতি নকল যত্ন, এই সব কিছুই কেমন যেন সত্যি সত্যি মনে হতে লাগলো। এক মুহূর্তের জন্য তানিয়ার মনে হলো, ইস, যদি এই সবকিছু সত্যি হতো, যদি জিসান সত্যিই আমার জীবনের অংশ হতো, তাহলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। ডিনার শেষে মজিদ চৌধুরী বাসা থেকে ফেরার পথে গাড়িতে এক অদ্ভুত ভারী নীরবতা বিরাজ করছিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর পেছনে জিসান আর তানিয়া বসে আছে দুই প্রান্তে। জানালার বাইরে তাকিয়ে দুজনের মধ্যেই তখন চলছে তোলপাড়। নীরবতাটা অসহনীয় হয়ে উঠলে তানিয়া নিজেই প্রথম কথা বলল। তার কণ্ঠস্বর ছিল খুবই শান্তপ্রায়, ফিসফিসের মতো। অভিনয়টা কিন্তু খারাপ করেননি আপনি। আপনাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলাম ম্যাডাম, আপনিও তো কম যান না। আপনার মুখের বাচ্চামা করার গল্পটা শুনে তো আমি নিজেই প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। তার কথায় হালকা ব্যঙ্গের সুর থাকলো, তার পেছনে যে একটা অন্য অনুভূতি লুকিয়ে আছে তা তানিয়া বুঝতে পারছিল। গাড়িটা তখন হাতির ঝিলের নিস্তব্ধ রাস্তা দিয়ে চলছে। বাইরে নিয়ন আলো এসে গাড়ির ভেতর এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। তানিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে রাতের জন্য ধন্যবাদ। আপনি না থাকলে আমি হয়তো পরিস্থিতিটা সামলাতেই পারতাম না। এটা তো আমার দায়িত্ব ছিল। আপনার সম্মান মানে তো কোম্পানিরই সম্মান, তাই না? তানিয়া সরাসরি জিসানের চোখের দিকে তাকালো। শুধু কি কোম্পানির সম্মান, নাকি এর পেছনে অন্য কিছুও ছিল? জিসানি সরাসরি প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সে চুপ করে রইল। তানিয়া তার চোখের দিকে তাকিয়ে থেকে আবার বলল, আপনার বলা প্রত্যেকটা কথা, আপনার প্রত্যেকটা আচরণ, সবকিছু কি শুধু অভিনয় ছিল জিসান, নাকি এর মধ্যে কিছুটা সত্যিও মিশেছিল? জিসান এবার একটা ঢোক গেল। সে বুঝতে পারছিল আজ আর সত্যিটাকে লুকিয়ে রাখার কোনো মানে হয় না। যে অনুভূতিটা সে এতদিন ধরে জিসানের ভেতর চেপে রেখেছিল তা আজ প্রকাশ করার সঠিক সময় হয়তো এসে গেছে। সে তানিয়ার দিকে একটু এগিয়ে এসে নরম কিন্তু দৃঢ় গলায় বলল, কিছু কিছু অভিনয় যদি সত্যি হয়ে যেত তাহলে কি খুব খারাপ হতো ম্যাডাম? এই একটি লাইনে, এই একটি প্রশ্নে তাদের দুজনের মনের ভেতর লুকিয়ে রাখা সমস্ত অনুভূতি যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তাদের মধ্যকার সমস্ত দ্বিধা, সমস্ত সংকোচ এক মুহূর্তে উধাও হয়ে গেল। তানিয়ার হৃৎপিণ্ড অস্বাভাবিক দ্রুত গতিতে চলতে শুরু করলো। সে কোনো উত্তর দিতে পারল না। সে শুধু জিসানের চোখের দিকে তাকিয়ে রইল, যে চোখে সে দেখতে পাচ্ছিল একরাশ ভালোবাসা, একরাশ নির্ভরতা। গাড়িটা তখন তানিয়ার বাসার সামনে এসে থেমেছে, কিন্তু কেউ নামার জন্য তারা দেখাচ্ছিল না। তার দুজনেই একে অপরের চোখে হারিয়ে গিয়েছিল। তানিয়া, এই প্রথমবার জিসান তাকে ম্যাডাম ছাড়া শুধু নামে ডাকলো। আমি জানি না আমার এটা বলা ঠিক হচ্ছে কিনা। আমি আপনার একজন সাধারণ কর্মচারী, আর আপনি আমার বস। আমাদের মধ্যে হয়তো কোনোদিনও কিছু সম্ভব নয়, কিন্তু আমি আমার মনের কথা আর লুকিয়ে রাখতে পারছি না। আমি মনে হয় আপনাকে চাইতে শুরু করেছি। কথাগুলো শোনার জন্য তানিয়া হয়তো প্রস্তুত ছিল না, কিন্তু তার মন হয়তো এটাই শুনতে চেয়েছিল। তার চোখ দুটো জলে ভরে এলো। সে কোনো কথা না বলে আলতো করে জিসানের হাতে তার হাত রাখলো। সেই নীরব স্পর্শে জিসান তার উত্তর পেয়ে গেল। সে বুঝতে পারল যে অনুভূতিটা সে একা নিজের ভেতর বয়ে বেড়াচ্ছিল, সেই একই অনুভূতি নদীর স্রোতের মতো তানিয়ার মনেও বইছে। নকল সম্পর্কের অভিনয় করতে গিয়ে তারা কখন যে আসল ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়েছে তা তারা নিজেরাও টের পায়নি। আরও কিছুদিন পর, কালাম ভাই, কি খবর? শরীর স্বাস্থ্য ভালো তো? ভাবি কেমন আছেন? আপনার ছেলেটা নাকি এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, মিষ্টি খাওয়াবেন না? অফিসের ক্লিনিং স্টাফ ইনচার্জ কালামের সাথে ক্যান্টিনে বসে চা খেতে খেতে কথাগুলো বলছিল জিসান। তার এই অমায়িক স্বভাবের কারণে অফিসের নিচু পদের কর্মচারীদের সাথে তার খুব ভালো সম্পর্ক। কামাল লাজুক হেসে বলল, আর বলেন না জিসান ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ একরকম চালাইয়ে নিতেছে, তো মনটা ভালো নাই। কেন কালাম ভাই, কি হয়েছে? আর বলেন না, ওই যে সিকিউরিটি গার্ড
মহিজরে তো ছিলেন, এরে তো রাশেদ স্যার চাকরি থেকে ছাইড়া দিল। বেচারা খুব কান্নাকাটি করতেছিল। মফিজ ভাই? কোন মফিজ ভাই? সেই লোকটা না যিনি সেদিন বোর্ড মিটিং এ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন? ওই মফিজেই। রাশেদ স্যার কইছে হের কাজ নাকি ভুল আসলো, তাই ছাঁটাই করছে। কিন্তু আসল ঘটনা তো আমরা জানি। মফিজরে দিয়ে সেদিন রাশেদ স্যার আপনার নামে মিথ্যা কথা বলেছিল। এখন কাম শেষ, তাই হেলে লাত্তি মাইরা ফালাই দিল। জিসানের চোখ দুটো জ্বলে উঠল। সে এতদিন যা সন্দেহ করেছিল সেটাই সত্যি হলো। এই মফিজ ভাইয়ের বাসাটা কোথায় বলতে পারবেন কালাম ভাই? সেই সন্ধ্যায় জিসান মফিজের বস্তির পাশে গিয়ে হাজির হলো। মফিজ প্রথমে তাকে দেখে ভয় পেলে জিসানের আন্তরিক আচরণে এবং কিছুটা আর্থিক সাহায্যের আশ্বাসে সে সব সত্যি কথা স্বীকার করে ফেল। মফিজ কাঁদতে কাঁদতে বলল, আমি কি করবো স্যার? রাশেদ স্যার আমারে ভয় দেখাইছিল, কইছিল যা করতে কইব তা না করলে আমার চাকরি খাইয়ে দিব। আমার পোলাটার ওষুধ টাকার খুব দরকার আছিল, তাই আমি সব বুঝতে পারছি মফিজ ভাই। জিসান তার কাঁধে হাত রেখে বলল, আপনার কোনো ভয় নেই। আপনাকে শুধু আমার জন্য একটা কাজ করতে হবে। আপনি কি রাশেদ স্যারের কোনো দুর্বলতার কথা জানেন? এমন কিছু যা দিয়ে তাকে ধরা যেতে পারে? স্যার তো অফিসের পরে রাইতের বেলা প্রায় একটা ক্লাবে যায়। আর এর লগে ফিনিক্স গ্রুপ এর এক লোকেরও আমি কয়েকবার দেখছি, নাম জানি না, তো দেখতে। মফিজ লোকটার বর্ণনা দিতেই জিসান পকেট থেকে একটা ছবি বের করলো। ফিনিক্স গ্রুপ এর মার্কেটিং হেড জামিলের ছবি। এই লোকটা? স্যার এই লোকটাই তো। জিসান এবার নিশ্চিত হলো রাশেদই আসল বিশ্বাসঘাতক। সে শুধু চাকরি বাঁচানোর জন্য নয়, তানিয়ার বিশ্বাস রক্ষার জন্য রাশেদকে ধরবে বলে মনে মনে প্রতিজ্ঞা করলো। জিসান, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে তো? রাশেদকে নিয়ে তুমি যা যা বলেছো, এরপর থেকে আমিও ওর উপর নজর রাখছি, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছু করা যাচ্ছে না। পরের দিন তানিয়া তার কেবিনে বসে কফি খেতে খেতে জিসানকে জিজ্ঞেস করলো তাদের সম্পর্কটা এখন অনেক সহজ সরল হয়ে গেছে। আমি প্রমাণের খুব কাছাকাছি পৌঁছে গেছি ম্যাডাম। আমার শুধু একটু সময় দরকার। কিন্তু আমার ভয় হচ্ছে, রাশেদ হয়তো বুঝতে পেরেছে যে আমরা তাকে সন্দেহ করছি। সে হয়তো মরিয়া হয়ে নতুন কোনো চাল চালতে পারে। জিসানের আশঙ্কায় সত্যি হলো। রাশেদ বুঝতে পারছিল তার চারপাশে জাল গুটিয়ে আসছে। সে শেষ জাল হিসেবে তানিয়াকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করত। সে জানত কোম্পানির সার্ভার রুমে কিছু পুরনো ফাইল আছে, যা রহমান চৌধুরী ক্যারিয়ারের শুরুর দিকের কিছু বিতর্ক ডিল নিয়ে। সেই ফাইলগুলো ফাঁস হয়ে গেলে রহমান চৌধুরীর সম্মান ধুলে মিশে যাবে। সেই রাতে অফিস যখন প্রায় খালি, রাশেদ তার মাস্টার কি কার্ড ব্যবহার করে সার্ভার রুমে ঢোকার পরিকল্পনা করলো। তার উদ্দেশ্য ফাইলগুলো কপি করে তানিয়াকে ব্ল্যাকমেল করা। যদি তানিয়া তাকে কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে সরে যাওয়ার ব্যবস্থা না করে, তাহলে সে ফাইলগুলো মিডিয়ায় ফাঁস করে দেবে। লিসান ফোনে কামালকে জিজ্ঞেস করলো, কালাম ভাই, আপনি নিশ্চিত তো রাশেদ স্যার আজ রাতে অফিসে দেরি পর্যন্ত থাকবেন বলেছেন? ভাই, আমারে কইছে সব গেট বন্ধ করে দিতে, এর নাকি কি জরুরি কাজ আছে। ঠিক আছে, আপনি শুধু সার্ভার রুমের করিডোরের সিসিটিভি ক্যামেরাটা কোনোভাবে 10 মিনিটের জন্য অফ রাখার ব্যবস্থা করতে পারবেন? পারমু ভাই, কিন্তু কেন? সেটা আপনি পরে জানতে পারবেন, শুধু আমার উপর বিশ্বাস রাখুন। জিসান ফোনটা রেখে দিল। সে আগেই অনুমান করেছিল রাশেদ সার্ভার রুমে কিছু একটা করার চেষ্টা করবে। সে অফিসের পেছনে দরজা দিয়ে অন্ধকারে লুকিয়ে রইল। রাত 10টার দিকে রাশেদ সাবধানে সার্ভার রুমে ঢুকলো। সে ফাইল কপি করতে শুরু করবে। ঠিক আগ মুহূর্তে ঘরের বাতি জ্বলে উঠল। দরজায় জিসানকে দাঁড়িয়ে থাকতে দেখে রাশেদের রক্ত হিম হয়ে গেল। জিসান শান্ত গলায় বলল, খেলা শেষ রাশেদ ভাই। তুই এখানে কিভাবে? যেভাবে আসি না কেন, আপনার মুখোশটা খোলার জন্য এসেছি। চুপচাপ পেন ড্রাইভটা আমার হাতে দিন। রাশেদ মরিয়া হয়ে উঠল। সে চিৎকার করে বলল, কখনোই না। এই বলে সে জিসানের উপর ঝাঁপিয়ে পড়ল। কোনো ফিল্মি মারামারি নয়, বরং একটা ধস্তাধস্তি শুরু হলো। রাশেদ গায়ের জোরে জিসানকে কাবু করার চেষ্টা করছিল, আর জিসান বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচাচ্ছিল।
এক পর্যায়ে রাশেদ টেবিলের উপরে রাখা একটা পেপার তুলে জিসানের মাথায় মারতে গেল। জিসান সরে গেল, ভারী জিনিসটা তার বাহুতে এসে লাগলো। যন্ত্রণায় জিসান চিৎকার করে উঠল, কিন্তু সে রাশেদকে ছাড়ল না। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাশেদকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল এবং একটা নেটওয়ার্ক কেবল দিয়ে তার হাত দুটো বেঁধে ফেলল। ঠিক তখনই তানিয়া সিকিউরিটি নিয়ে সেখানে পৌঁছালো। সে কালামের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসেছে। রাশেদের এই অবস্থা আর জিসানের রক্তাক্ত বাহু দেখে সে শিউরে উঠল। জিসান, তোমার হাত। আমি ঠিক আছি, আগে এই বিশ্বাসঘাতকটাকে পুলিশের হাতে তুলে দেন। রাশেদকে সিকিউরিটির গার্ডরা নিয়ে চলে গেল। উফ, আস্তে লাগছে তো। তানিয়ার বিলাসবহুল ফ্ল্যাটের সোফায় বসে আছে জিসান। তানিয়া তুলো দিয়ে তার বাহুর ক্ষতটা পরিষ্কার করে দিচ্ছে। তার চোখ দুটো জলে টলমলো করছে। তানিয়া প্রায় ধমকে সুরে বলল, চুপ করুন, একদম কথা বলবেন না। ডাক্তার কি বলেছেন শুনেছেন তো? আর একটু হলেই ফ্র্যাকচার হয়ে যেত। এত সাহস আপনি কোথায় পান? কেন গিয়েছিলেন একা একা ওর সাথে লড়তে? তাহলে কি করতাম? আপনার বাবার সম্মান নষ্ট হতে দিতাম? তাছাড়া আমি তো জানতাম আপনি আমার জন্য আসবেনই। এই কথাটা শোনার পর তানিয়া নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল জিসানের হাতের উপর। আমার জন্য তুমি নিজের জীবনকে এভাবে বিপদে ফেলতে পারো না জিসান। এই প্রথম তানিয়ার মুখ থেকে তুমি সম্বোধন বের হলো। তানিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, যদি তোমার বড় কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? জিসান তার ভালো হাতটা দিয়ে আলতো করে তানিয়ার গাল থেকে চোখের জল মুছে দিল। সে নরম গলায় বলল, যার জন্য জীবনটা সুন্দর মনে হয়, যার জন্য বেঁচে থাকতে ইচ্ছে করে, তার জন্য বিপদে না পড়লে সেই জীবনের অর্থ কি ম্যাডাম? চুপ, একদম ম্যাডাম বলবে না। আমিও তোমাকে চাইতে শুরু করেছি জিসান। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বুঝতে পারিনি কখন আমার এই পাথরের মতো মনটা তোমার ভালোবাসার কাছে হেরে গেছে। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। আমিও তোমাকে ভালোবাসি।